অপোজিট চার্জ, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে একে অপরকে আকর্ষণ করবে। হ্যালো মাই ডিয়ার অল লিটল ফিজিস্ট, আই হোপ যে তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সপরিবারে সুস্থ, স্বাভাবিক এবং সুরক্ষিত অবস্থায় আছো। তো ইলেকট্রোস্ট্যাটিক্সের আজ 5th ক্লাস, আর এই 5th ক্লাসে যে ইন্টারেস্টিং টপিক আমরা পড়তে চলেছি তা অলরেডি আমি বোর্ডেতে লিখে রেখে দিয়েছি। সেই টপিকটা একবার তোমাদের সাথে উচ্চারণ করে দেখাবো। চলো। চার্লেস অগাস্ট Augustine, the what's this? Coulomb's law? No. Actually, এর স্পেলিং আর প্রোনাউন্সিয়েশন দুটো এতটাই ডিফারেন্ট যে ন্যাচারালভাবে স্পেলিংকে যদি আমরা প্রোনাউন্স করি ঠিক আমি যেটা করলাম ওরকম দাঁড়ায়, বাট যদি অরিজিনাল নামটা না জানা থাকে তো মানুষ এরকমই পড়তো হয়তো। আর যদি অরিজিনাল নামটা জানা থাকে তাহলে সেটা কি? চার্লস অগাস্টিন দ্য কুলম্বস ল, অ্যাজ পপুলার নোন অ্যাজ কুলম্বস ল। বেসিক্যালি এই টপিক সম্পর্কে তোমরা ক্লাস 10-এতে বেশ কিছু ধারণা নিয়েই ফেলেছো, আর 11 তোমরা কিভাবে কাটিয়েছো তা তো বলে লাভ নেই। যে ভালো কাটিয়েছো তো ভালো, আর বেশিরভাগ স্টুডেন্ট যেভাবে 11 কাটায় থাক। তো ঠিক সেরকমভাবেই আমরা এই কুলম্বস ল সম্পর্কে এখানে কি পড়তে চলেছি। কুলম্ব অ্যাকচুয়ালি কে? হু ওয়াজ? শুধু কুলম্ব? চার্লস অগাস্টিন ডে কুলম্ব। হু ওয়াজ চার্লস অগাস্টিন ডে কুলম্ব? Actually, he was a French military and physicist. In 1785 approximately, একটা আমেরিকান রিসার্চ সেন্টারে উনি এক বিশেষ টপিকের ওপর রিসার্চ করেন। টপিকের মূল নির্ধারিত বিষয় দুটো ছিল ইলেকট্রোস্ট্যাটিক্স আর ম্যাগনেটিজম। বাট উনি যে রেজাল্টে উপনীত হয়, ওনার রেজাল্ট 3টে পেজের রিপোর্টের মাধ্যমে এস্টাবলিশ করেন। এই 3টে পেজের রিপোর্টে কী ছিল সেটা তো আমরা পড়বই, আর এই 3টে পেজের রেজাল্টের ফল যা হলো তা পুরো বিশ্বকে একটা নতুন জায়গায় গিয়ে দাঁড় করালো। আচ্ছা ভাবো, এমন কোনো লাইফ যে লাইফে মনে করো জেরক্স করা যায় না, লেজার প্রিন্টার নেই, ইভেন তোমার মোবাইলে যে স্ক্রিনটা যেতে তুমি টাচটা করো সেই স্ক্রিন টাচ ফেসিলিটিসটা নাই, তাহলে কেমন হতো? এই সমস্ত ফাংশনাল ওয়ার্ক বা এই সমস্ত ওয়ার্ক কীভাবে ফাংশন, অর্থাৎ এই সমস্ত ওয়ার্কের ফাংশন এবিলিটি কোন ফিনোমিনার ওপর বেসড করে আছে বা কোন ইকুয়েশনের ওপর বেসড করে আছে, সেই ইকুয়েশনসই হচ্ছে কুলম্বস ল। এই ইকুয়েশন অ্যাকচুয়ালি কী বোঝায় বা এর অ্যাপ্লিকেশনস কী, সব কিছু জানবো আমরা এই ক্লাসে। এছাড়া আমরা দারুণ দারুণ নিউমেরিক্যাল সেকশনস এন্ট্রান্স লেভেলের এই ক্লাসের শেষ পর্যন্ত শিখব। তো জেনারেলি কুলম্বস ল হিসেবে দুখানা ক্লাস হবে। তো প্রথম ক্লাসে থাকছে বেসিক ফিনোমিনা অফ কুলম্বস ল, আর দ্বিতীয় ক্লাসে থাকছে কুলম্বস লয়ের একটু মাল্টিপ্লাই চার্জেসের ক্ষেত্রে কুলম্বস ল কীভাবে অ্যাপ্লাই করানো যায়। তো ওই 3 পেজের রিপোর্ট সম্পর্কে তোমরা অলরেডি ভাবছো যে ওই 3 পেজের রিপোর্টে কী এমন ছিল, আর সেই 3 পেজের রিপোর্ট থেকে যে 3টে স্টেটমেন্ট, বেসিক যে 3টে স্টেটমেন্ট, অর্থাৎ ওই 3 পেজের রিপোর্ট থেকে একটা কনক্লুশন লেভেলে 3টে বেসিক স্টেটমেন্ট উঠে আসে। কী ছিল সেই স্টেটমেন্ট আর কিসের ওপর বেস করে এই কুলম্বস ল? জেনারেলি কুলম্বস ল কিন্তু একটা রিলেশনশিপের এক প্রান্তে আছে, মানে এই পারে ফোর্স আর ওই পারে আধান, মাঝখানে আমি। তো ঠিক সেরকমভাবে এক প্রান্তে আছে ফোর্স আর এক প্রান্তে আছে চার্জ। তো এই দুটোর কম্বিনেশনসেই তৈরি হয়, এই দুটোর রিলেশনকেই কুলম্বস ল হিসেবে পরিচয় করা হয়। তো কুলম্বস ল কোথায় অ্যাপ্লাই করা হয় এবং কোথায় এর লিমিটেশন আছে সব জানবো আমরা এই ক্লাসে। সো প্রথমে ওই 3টে পেজের রিপোর্ট নিয়ে তোমরা অনেক কৌতূহল ভাবছো। তো ইন হিজ স্টেটস, নাম্বার 1, খাতা বার করো, লিখতে শুরু করো। নাম্বার 1, like or similar charges repel each other.
and unlike or opposite charges attract one and other. Number 2, এটা ফার্স্ট বেসিক উঠে আসে তার 3 পেজের রিপোর্টের প্রথমটা। নাম্বার 2, attraction or repulsion. Attraction or repulsion acts along the straight line joining COM. COM? Center of mass. 11 ভুললে হবে না, center of mass. So joining center of mass between two charges. Number 3, the magnitude of force is directly proportional to the magnitude of force is directly proportional to the product of two charges and inversely proportional to the square of distance between them. Okay, so sorry. তো 3টে যে বেসিক পয়েন্ট ছিল, নাম্বার 1, লাইক অর সিমিলার চার্জেস রিপেল ইচ আদার। সিমিলার চার্জ সম্পর্কে যদি এখনও পর্যন্ত ক্লিয়ার না ধারণা হয়ে থাকে, তো 4খানা ভিডিও আমি চার্জের ওপর বানিয়েছি, তো সেই ভিডিওগুলো দেখতে পারো। তারপর এই ক্লাসটা ফলো করো, দেখবে ক্লাসটা আরও ইজি হয়ে যাবে। হয়তো একটু ফ্যানের হেজি সাউন্ড শুনতে পাচ্ছ, আমিও খুব খারাপ লাগছে এই সাউন্ডটার জন্য, বাট কিছু করার নেই। আমি অনেকবারই চেষ্টা করছিলাম যে ফ্যানটাকে বন্ধ রেখে করার, এত কষ্ট হচ্ছিল, লাস্ট টাইমে ফ্যান অন করেই করছি। তো আশা করছি অতটা প্রবলেম হবে না, বা এই প্রবলেমটাকে আমার প্রবলেম হিসেবে একটু কনসিডার করে নিও। তো এই সেকশনে আমরা প্রথমটা দেখছি, লাইক অর সিমিলার চার্জ রিপেলস করে ইচ আদার, অর্থাৎ দুটো যদি পজিটিভ চার্জ হয়ে থাকে তো তারা কি করবে, একে অপরকে বিকর্ষণ করবে। যদি দুটো অপোজিট চার্জ, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে একে অপরকে আকর্ষণ করবে। এই যে ইন্টারেস্টিং টপিক, যেটা আজকের আমরা কথায় কথায় বলে থাকি, এটা কিন্তু কুলম্বের থিওরি থেকে উঠে আসে। যদিও 16th সেঞ্চুরির কাছাকাছি গ্রিকরা খুব স্মার্ট ছিল তখনকার দিনে। এখনকার দিনে যেরকম আমেরিকানদের বেশি স্মার্ট বলা হয়, ঠিক তখনকার দিনে কিন্তু গ্রিকরা ভীষণ স্মার্ট ছিল। যদিও আমি জানি না কারা বেশি স্মার্ট আর কারা বেশি স্মার্ট না, তবে গ্রিকরা কিন্তু তখনকার দিনে খুব স্মার্ট ছিল। তো তারা কিন্তু অনেক আগেই এই সম্পর্কে একটা ধারণা করে ফেলেছিল, অ্যাট্রাকশন আর রিপালশনের সম্পর্কে। তবে দুটো চার্জ পার্টিকেলস হতে হবে। রিমেম্বার, আমি এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কুলম্বস লয়ের ক্ষেত্রে
যে অ্যাট্রাকশন ফোর্স বা রিপালসিভ ফোর্স সম্পর্কে আমরা জানব, সেই দুটো ফোর্স কিন্তু চার্জ পার্টিকেলসের মধ্যে থেকেই আসতে হবে। অর্থাৎ একটা চার্জ পার্টিকেলস একটা আনচার্জ পার্টিকেলসের ফোর্স কিন্তু কুলম্বস লয়ে অ্যাপ্লিকেবল না। কিভাবে নয় সেটা কিন্তু আমি বলবো ক্লাসের মধ্যে। সো অ্যাট্রাকশন অর রিপালশন acts along the straight line joining center of mass between two charges। অর্থাৎ দুটো যে চার্জ থাকবে তাদের মধ্যে যে সেন্টার অফ মাস থাকবে। তো একটা আমার কাছে চার্জ পার্টিকেলস আছে, সাপোজ ভাবো যে এটা আমার কাছে একটা চার্জ পার্টিকেলস, এর যে সেন্টার অফ মাস থাকবে, সেন্টার অফ মাস সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে লাভ নেই, কারণ আমি 11-এর ক্লাস এখন করাতে পারবো না। তো সেক্ষেত্রে 11-এর বইটা নিজে থেকে একটু কষ্ট করে পড়তে হবে। সো সেন্টার অফ মাস আর আরও একটা পার্টিকেলসের সেন্টার অফ মাসের জয়েন করবে, সেন্টার অফ মাস থেকে সেন্টার অফ মাসে জয়েন করবে। জয়েনিংটা কীভাবে থাকবে? স্ট্রেট লাইন বরাবর। সো থার্ড নাম্বার পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স, অর্থাৎ ফোর্সের মান ক্যালকুলেশনস। এটাই হচ্ছে কুলম্বস লয়ের সবচেয়ে বড় ফিনোমেনা, যে এখান থেকে আমরা পাবো যে ফোর্স যেটা আছে তার ম্যাগনিটিউডটাকে ফাইন্ড করায়। কুলম্বস লয়ের বলতে পারা যেতে পারে যে এটাই সবচেয়ে বড় মূল লক্ষ্য ছিল, বা ওই থিওরি থেকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যদি কিছু উঠে আসে তা ছিল ফোর্স ডিফাইন করা। আর কুলম্বস ল কোথায় অ্যাপ্লিকেবল আমি বলবো, তার আগে ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ টু চার্জেস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স বিটুইন দেম। আর এটাই ফরমেশনস করে। ওপরে দুটো লাইনকে লেখা হয় না, কারণ ওপরে দুটো লাইন বেসিক্যালি আমরা সবাই জানি বলে ওপরে দুটো লাইনকে লেখা না, থার্ড নাম্বার লাইনটাই লিখে দেওয়া হয়, যে সরাসরি কি দুটো যে আধান থাকে সেই আধান দুটোর গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাই ছিল কুলম্বস ল। কি এর পার্থক্য গ্র্যাভিটেশনাল লর ক্ষেত্রে? নিউটনসের গ্র্যাভিটেশনাল লর সাথে এর এক্স্যাক্টলি ডিফারেন্সেসটা কোথায়? গ্র্যাভিটেশনাল লতে যেটা রেসপন্সিবল সেটা কিন্তু সবসময় মনে রাখবে মাস, আর কুলম্বস লতে যেটা রেসপন্সিবল সেটা হচ্ছে চার্জ। অর্থাৎ দুটো কী জিনিস, দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে দেখো। এইটাও কিন্তু একটা খুব, আমি মুছে দিচ্ছি, নোট করে নেবে পজ করে। তো দুটোর ভেতরে গ্র্যাভিটেশনাল ল আর কুলম্বস ল এর মধ্যে যেটা মেনলি পার্থক্য সেটা কি? একটার জন্য মাস রেসপন্সিবল, যেমন একটা বডি যদি বডিতে যদি মাস থেকে থাকে তাহলে তার জন্য কিছু প্রপার্টিস শো হবেই হবে। দুটো বডি যদি থাকে আর তার দুটো বডিতে যদি মাস থাকে তাহলে তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ল বলে। এবং সেই ফোর্স কত হবে তা আমরা অলরেডি গ্র্যাভিটেশনে জেনেছিলাম যে F ইজ ইকুয়াল টু G ইন্টু M1 M2 ডিভাইডেড বাই R²। ঠিক সেরকমভাবে এক্ষেত্রে আমরা দেখছি যে এই যে রূপটা লিখলাম কুলম্বস লয়ের, এর ম্যাথমেটিক্যাল রূপটা কীরকম হবে? ফোর্স বললো যে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ টু চার্জেস Q1 অ্যান্ড Q2। ইফ Q1 অ্যান্ড Q2 দুটো চার্জ হয়ে থাকে তাহলে তাদের প্রপোর্শনাল হবে। অ্যান্ড অলসো কী হবে? ইনভার্স প্রপোর্শনাল অফ দ্য ডিস্টেন্স, ইনভার্স প্রপোর্শনাল স্কোয়ার ডিস্টেন্স। তো ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার ডিস্টেন্স বিটুইন টু চার্জেস। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটো চার্জ যদি এখানে একটা চার্জ থাকে আর এখানে একটা চার্জ থাকে, সাপোজ এই চার্জটা Q1, এই চার্জটা Q2, তাদের সেন্টার অফ মাস থেকে যে স্ট্রেট লাইন জয়েন করে দুজনকে, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি R হয়ে থাকে তাহলে এই ল এইভাবে ফর্ম গঠন করবে। অর্থাৎ কুলম্বস লয়ের ফর্ম হবে এইভাবে। তাহলে এরপরে যদি দুটোকে কম্বাইন করে পাই তাহলে সেক্ষেত্রে কি হয়? Q1 Q2 ডিভাইডেড বাই R²। এখন প্রপোর্শনাল সাইন তুলতে গেলে আমরা একটা কনস্ট্যান্ট বসাবো, ইজ ইকুয়াল টু K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R²। এখন এই কেটা কি? কেটাকে বলা হয় একটা ইলেকট্রিক কনস্ট্যান্ট। এই ইলেকট্রিক কনস্ট্যান্ট কিভাবে ওয়ার্ক করে আর কিভাবে ওয়ার্ক করে না এটা তো আমরা কনস্ট্যান্ট তো বলছি, বাট এখানে কিন্তু এই কেটা অনেকে বোলজম্যান ধ্রুবকের সাথেও কম্পেয়ার করা যায়। বোলজম্যান ধ্রুবকেও আমরা কে হিসাবেই ডিনোট করে থাকি, বাট তা নয়।
এই কেটাকে আমরা ইলেকট্রিক্যাল কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করব। এখানে কেটা কিন্তু ইউনিভার্সাল কনস্ট্যান্ট না, বাট আমরা যদি গ্র্যাভিটেশনের ক্ষেত্রে লিখি তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইকুয়াল টু Gm1 m2 ডিভাইডেড বাই r স্কোয়ার। এখানে কিন্তু যে জিটা ইউজ করা হয় সেটা কিন্তু ইউনিভার্সাল কনস্ট্যান্ট, বাট এখানে কে কিন্তু ইউনিভার্সাল কনস্ট্যান্ট না। কেন কে ইউনিভার্সাল কনস্ট্যান্ট নয়, আর ইউনিভার্সাল কনস্ট্যান্টটা কি অ্যাকচুয়ালি? ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলতে গেলে আমরা বুঝবো যে যেটা সব জায়গায় এই মহাবিশ্বের পৃথিবী থেকে শুরু করে মহাবিশ্বের ওই প্রান্তের কোনো বহু দূরে থাকা কোনো গ্রহ উপগ্রহ, একটা বস্তুকণা ছোট্ট অংশ থেকে শুরু করে বড় বস্তুকণা, সমস্ত জায়গায় যদি এটার মান একই থাকে তাহলে আমরা তাকে বলবো ইউনিভার্সাল কনস্ট্যান্ট। আর যদি এটা একটা নর্মাল কনস্ট্যান্ট, কারণ এই কনস্ট্যান্ট চেঞ্জ হয়। কীরকমভাবে চেঞ্জ হয়? এই কনস্ট্যান্ট তো আমরা দেখছি, বাট এর ভেতরে যেটা আছে সেটা ইন এসআই ইউনিটসে কে ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। এপসাইলন হয় বা এপসাইলন নট, ফর এয়ার মিডিয়ামের জন্য আমরা লিখলাম এপসাইলন নট। এখানে এপসাইলন নট এই শব্দটা যদি না জেনে থাকো তাহলে আমি বলছি এই শব্দটাকে উচ্চারণ করতে হয় এপসাইলন। তো এটা অ্যাকচুয়ালি কি? এটাকে বলা হয় পারমিটিভিটি। পারমিটিভিটি কিসের পারমিটিভিটি? পারমিটিভিটি কথাটার এক্স্যাক্ট মিনিং কি? পারমিটিভিটি বলতে গেলে আমরা বুঝতে পারি এবিলিটি of a substance, the ability of a substance to store electrical energy from electric field। অর্থাৎ এটা পারমিটিভিটি অর্থাৎ কোনো মিডিয়ামে বা কোনো সাবস্ট্যান্সের পারমিটিভিটি বোঝায়। অর্থাৎ যে মিডিয়ামের মধ্যে আছে, সাপোজ এই যে ফোর্স দুটো কাজ করছে, দুটো চার্জ পার্টিকেলস এখানে একটা রেখেছি এখানে একটা রেখেছি, সেটা এয়ারের মধ্যে হতে পারে। মাঝখানে তো কিছু আছে, এয়ার আছে, এয়ার নেই, অর্থাৎ ফ্রি স্পেস আছে, বা জলের মধ্যে রেখেছি, তেলের মধ্যে রেখেছি, ভেরিয়াস কোয়ালিটির সাবস্ট্যান্স আছে। সাবস্ট্যান্স সম্পর্কে যদি ক্লিয়ার আইডিয়া না থেকে থাকে, সেকেন্ড ক্লাস ইলেকট্রোস্ট্যাটিক্সের ওপর আমি সাবস্ট্যান্সের প্রচুর আইডিয়াস দিয়েছি, তো সেখান থেকে গিয়ে দেখতে পারো। তো সাবস্ট্যান্সের ওপর যে সাবস্ট্যান্সগুলো মধ্যে এগুলো আছে বা এই চার্জ পার্টিকেলসগুলো আছে, তো চার্জ পার্টিকেলসগুলো কী শো করছে? ফোর্স ক্রিয়েট করছে। তো সেটা যেখানে আছে সেই মিডিয়ামের পারমিটিভিটি। তাহলে এই পারমিটিভিটি ফাংশনটা কার? মিডিয়ামের পারমিটিভিটি, যে কোন মিডিয়ামে আছে। তাহলে কোনো মিডিয়ামের পারমিটিভিটি আমি কি বললাম? এবিলিটি টু স্টোর এবিলিটি অফ সাবস্ট্যান্স টু স্টোর ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে কোনো সাবস্ট্যান্সের এবিলিটি যদি বেশি হয়ে থাকে কি করার? স্টোর করার। কি? ইলেকট্রিক্যাল এনার্জি যদি অনেক হাই হয়, তার মানে সে কি? এখান থেকে একটা চার্জ পার্টিকেলস এখানে আরেকটা চার্জ পার্টিকেলস যদি সিমিলার হতো, রিপালস করতো, দূরের দিকে ঠেলে দিত, তাহলে দূরের দিকে তো সে চলে যেত। কিন্তু মাঝখানে যে সাবস্ট্যান্স আছে সে তার এনার্জিকে যদি শোষণ করে নেয়, স্টোর করতে থাকে, তাহলে এখানে থাকা চার্জ পার্টিকেলস কি অতটা জোরে হিট করতে পারবে? পারবে না, কারণ মাঝখানে সাবস্ট্যান্স তো কিছুটা নিজের কাছে স্টোর করে নিয়েছে। কিন্তু মাঝখানে যে পার্টিকেলসগুলো আছে তার যদি স্টোরিং এবিলিটি যদি অনেক কম হয়ে থাকে, তাহলে এ সহজেই একে হিট করবে এবং এ অনেক দূরে চলে যাবে। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে সাবস্ট্যান্সের যদি পারমিটিভিটি যদি বেশি হয়, তার মানে কি? ইলেকট্রিক্যাল এনার্জিকে বেশি স্টোর করার ক্ষমতা। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এই রিপালসিভ ফোর্স কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে এসআই ইউনিটসে কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? 4 পাই এপসাইলন নট। তাহলে এপসাইলন নটকে আমরা বুঝবো যে এটা এয়ারের পারমিটিভিটিকে বোঝায়, যেহেতু এখানে নট সাইন বা জিরো সাইন যদি দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো যে সেটা এয়ারের ক্ষেত্রে বোঝাচ্ছে। আর যদি ওখানে জিরো না দেওয়া থাকে তাহলে আমরা কি বুঝবো? যে সেটা যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে বোঝাচ্ছে। আর এই নিয়ে আমি একটা ক্লাস করব, থার্ড লেকচারে থাকবে, অর্থাৎ থার্ড মানে নাম্বার 5, 6, 7, 7th নম্বর, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্সের 7th নম্বর লেকচারেতে মেবি আমি এটাকে নিয়ে কভার করার চেষ্টা করব এবং এটা নিয়ে কিছু এন্ট্রান্স লেভেলের কোয়েশ্চেন্সও করাবো, পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি। তো
এখানে জাস্ট আমাদের মনে রাখতে হবে কে এর এসআই ইউনিটসের ভ্যালু কত হয়। অ্যাকচুয়ালি এর এসআই ইউনিটসের ভ্যালু কীভাবে ডিফাইন করব, এখানে যদি আমরা কে লিখি তাহলে সেক্ষেত্রে পাচ্ছি এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই Q1 Q2। এসআই ইউনিটসে এর ইউনিট কীভাবে প্রেজেন্ট করব, কে ইজ ইকুয়াল টু ফোর্সের ইউনিট কী হয়। আমার তলা থেকে রাউন্ড খেলেও কোনো প্রবলেম নেই, নিজেরা বোঝার চেষ্টা করতে হবে। ওকে, সবসময় দোষ দিলে হয় না, নিজেরা একটু ওয়ার্ক করার চেষ্টা করো। আমার সার্কেল ঘুরতেই থাকবে ক্লকওয়াইজ, সময় ঘুরছে তো আমার সার্কেলও ঘুরছে। জানি আমার লেখার পজিশনস খুব একটা ভালো না। রাত্রি এখন কটা জানো, 12:28। তোমাদের জন্য এই ক্লাস করছি। ওকে, এই লকডাউন সব কিছু বরবাদ করে দেবে না, তা হলেও বা কী করা যেতে পারে, এখন মানুষকে ভালো থাকার জন্য এটা কষ্ট করতে হবে। সো কে ইজ ইকুয়াল টু Q1 Q2, তাহলে Q1 এর জন্য কি কুলম, Q2 এর জন্য কুলম, সো কুলম স্কোয়ার, ও সরি গল্প করতে, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে নিউটন মিটার স্কোয়ার কুলম ইন টু দি পাওয়ার -2। তাহলে এটা হচ্ছে কি কে এর ইউনিট, অর্থাৎ ইলেকট্রিক কনস্ট্যান্টের ইউনিট আমরা এইভাবে মেজার করব। এখন কে এর ভ্যালু কত বললাম, যে কে ইজ ইকুয়াল টু এসআই ইউনিটসে এর অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুটা এর সমান আসে। তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, কে ইজ ইকুয়াল টু এর মান প্রায় 8.98755 ইন্টু 10 টু দি পাওয়ার 9, অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা ভ্যালু, তার সাথে এই ইউনিটটা বসালে যেটা হয়। সো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। এটাই হচ্ছে কে এর ভ্যালু। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা কে সম্পর্কে এইটুকু মাথায় রাখতে হবে এই ক্লাসের জন্য। আর সিজিএস ইউনিটে কে এর ভ্যালু হয় 1। এটা কিন্তু আমি এখানে এপসাইলন নট বসিয়েছি, অর্থাৎ এটা এয়ার মিডিয়ামের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, এটা কিন্তু যে কোনো মিডিয়ামের জন্য অ্যাপ্লিকেবল না। ক্লিয়ার? এখন এখানে যে ফোর্সের কথা বলা হচ্ছে, যে দুটো চার্জ পার্টিকেলস একজন আরেকজনকে রিপেল করতে পারে অথবা অ্যাট্রাক্ট করতে পারে। যদি সিমিলার হয় কি করবে, রিপেল করবে, যদি অপোজিট হয় অ্যাট্রাক্ট করবে। ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমরা দেখেছিলাম ইন্ডাকশন, অর্থাৎ সেকেন্ড ক্লাস ইলেকট্রোস্ট্যাটিক্সের, যেখানে আমরা দেখেছিলাম ইন্ডাকশন লেভেলে যে একটা কম্বের কথা বলেছিলাম আর পিস অফ পেপারসের কথা বলেছিলাম। অর্থাৎ চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর পর যদি আমরা সেই চিরুনিকে কিছু কাগজের কাছাকাছি নিয়ে যাই, দেখা যায় কাগজও অ্যাট্রাক্ট করে, তাহলে সেখানেও তো অ্যাট্রাকশন আসছে। আর 3rd নাম্বার লেকচারে পুরো ডিফারেন্সেস বলে দিয়েছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্স আর কারেন্ট ইলেকট্রিসিটির। ওটা কিন্তু প্রচুর হেল্পফুল লেকচার, ওখানে আমি অনেক কিছু সম্পর্কে বলেছিলাম। তো জেনারেলি এই যে অ্যাট্রাকশনটা হচ্ছে একটা কম্বের সাথে একটা বা ছোট ছোট পিস অফ পেপারসের, তাহলে সেই অ্যাট্রাকশনটাকে আমরা কিভাবে ডিসকভার করব, সেখানে কি নিউটনসের ল অ্যাপ্লিকেবল, কুলম্বসের ল অ্যাপ্লিকেবল, বা আমরা মনে করা যেতে পারে যে আমরা যখন শীতকালেতে সোয়েটার গায়ে দিই এবং সোয়েটারটা যখন খুলে দিই, তাহলে সেক্ষেত্রে সোয়েটারের সাথে দেখা যায় যে লোমগুলো বেশ খাড়া খাড়া হয়ে এগিয়ে যায়। তো এখানে দেখা যায় যে আকর্ষণ কাজ করছে, যেখানে দুটো মানে আমার গায়ের লোম এবং সোয়েটার দুজনেই কিন্তু চার্জড অবস্থায় আছে বাই ফ্রিকশনাল চার্জ, স্ট্যাটিক ইলেকট্রিসিটিরই। তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইন্ডিউস করে অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন, আমি এগুলো আগেও বলেছি। তাহলে সেক্ষেত্রে এই ধরনের অ্যাট্রাকশনে কি আমরা কুলম্বস লকে ব্যবহার করতে পারবো, বা কুলম্বস ল এর লিমিটেশন কোথায় আছে? তো কুলম্বস ল কিন্তু আমরা ব্যবহার করতে পারবো দুটো পয়েন্টস চার্জের জন্য। প্রথমে বলি যে দু ধরনের ফোর্স হয়, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স ক্লাস 11-এর সেকশন, আর একটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। ফোর্স জেনারেলি কথার অর্থ কী? ফোর্স বলতে গেলে আমরা সহজেই বুঝতে পারি যে যা প্রয়োগ করলে বস্তু স্থির অবস্থা, স্টেশনারি মানে অবস্থার পরিবর্তন হয়,
অর্থাৎ স্থির বস্তু সচল হয়, সচল বস্তু স্থির হয়ে যায়। তাহলে সেটা কি বলতে পারি? এখন মনে করো যে আমি দাঁড়িয়ে আছি, আমাকে ধাক্কা দেওয়া হলো, তাহলে আমি সরে গেলাম, তাহলে এক্ষেত্রেও কি হবে? ফোর্স অ্যাপ্লাইড হয়েছে। আবার যদি নেট ফোর্স 0 হয় তাহলে অর্থাৎ মানে কোনো বস্তু যদি স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে তাহলে তার উপর যে ফোর্স প্রয়োগ হচ্ছে না এমনটাও নয়। যেমন আমি স্থির অবস্থায় দাঁড়িয়ে আছি, তার মানে কি পৃথিবী আমায় টানছে না? আমার তো এখানে, আমি তো স্থির অবস্থায় আছি, তাহলে আমাকে তো আমার উপরে তো দেখা যেতে পারে যে কি, যদি আমার স্টেশনারি মানে আমার কি বলা যেতে পারে যে পজিশনের কোনো চেঞ্জ হচ্ছে না, আমি দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি, তাহলে সেক্ষেত্রে কি আমার উপর কোনো ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে না? না, হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তার সত্ত্বেও আমি নামছি না কেন? কারণ নর্মাল, অর্থাৎ আমি যে প্লেনের উপর দাঁড়িয়ে আছি সেখান থেকে নর্মাল ফোর্স আমাকে উপরের দিকে আরও একটা ফোর্স কাজ করছে। তো নেট ফোর্স যদি 0 হয়, এগুলো আমি আগেই ডিসকাস করেছিলাম হিউজ সেকশনে, তো এখানে আমি আর ডিসকাস করছি না। তো এখানে আমরা কি দেখতে পারি? নেট ফোর্স যদি 0 হয়, তাহলে এখানে আমরা ইলেকট্রিক্যাল ফোর্স কী ধরনের ফোর্স এবং চার্জ কী ধরনের, তো চার্জ আর ফোর্সের যে রিলেশনশিপ তো আমরা পড়ছি, এখানে দুটো সম্পর্কে দুটো পয়েন্ট বলবো। একটা হচ্ছে একটু আগেই বলেছি যে গ্র্যাভিটেশনের জন্য মাস এসেন্সিয়াল, আর কুলম্বস লয়ের জন্য অর্থাৎ ইলেকট্রিক্যাল ফোর্সের জন্য চার্জ এসেন্সিয়াল বা রেসপন্সিবল। এখানে চার্জ হচ্ছে একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। ইন্ট্রিনসিক প্রপার্টিটা কথার অর্থ কি? আভ্যন্তরীণ কোনো যদি চরিত্র থেকে থাকে বা সম্পত্তি, তাহলে সেটাকেই বলা হয় ইন্ট্রিনসিক প্রপার্টি। যেমন মনে করা যেতে পারে যে আমার ক্যারেক্টার আমার মতো, বিশেষত আমার ফিঙ্গারপ্রিন্ট আমারই মতো, সেটা কারোর সাথে থাকবে না, তাহলে এটার স্ট্রাকচারটা শুধু ওয়ান অ্যান্ড অনলি আমার আছে। ঠিক সেরকমভাবে চার্জের বেসিক কোনো ডেফিনেশন হয় না। চার্জ হচ্ছে একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, যার মধ্যে আছে তো আছে, যার মধ্যে নেই তো নেই। যেরকম মাস, যার মধ্যে আছে আছে, যার মধ্যে নেই নেই। মাস বলতে গেলে আমরা যেটাকে কি বুঝি? ইনার্শিয়া লেভেলকে বুঝি না? যেরকম একটা ইনার্শিয়া, একটা টেবিল, একটা চেয়ার, এগুলোর ইনার্শিয়াকে বোঝায়। কীরকম ইনার্শিয়া? মানে জড়তা। কীরকম জড়তা? যদি কোনো বডি দেখা যায় যে একটা টেবিল, সাপোজ মনে করা যায় একটা টেবিলকে তুমি ধাক্কা দিচ্ছ বা একটা আলমারিকে তুমি ধাক্কা দিচ্ছ, জড়তা বলতে গেলে কি বোঝায়? সেটা নড়নচড়ন ক্ষমতা যার কম। তাহলে সেক্ষেত্রে তুমি যদি একটা আলমারিকে ধাক্কা দাও, তোমার আলমারিটা সহজেই নড়বে না, কিন্তু একটা টেবিলকে যদি তুমি ধাক্কা দাও, টেবিলটা সহজেই নড়ে যাবে। তাহলে এখানে কার জড়তা বেশি? নিঃসন্দেহে আলমারির জড়তা বেশি, তার মানে আলমারির মাস বেশি। ঠিক সেরকমভাবেই ইন্ট্রিনসিক প্রপার্টির মধ্যেই পড়ছে চার্জ। চার্জ কার মধ্যে আছে? পৃথিবীতে এক্সিস্ট করছে দুটো এলিমেন্টসের উপর, নাম্বার 1 ইলেকট্রন, নাম্বার 2 প্রোটন। এই দুটোকেই এই জন্য বলা চার্জ ক্যারিয়ার্স। এরা চার্জ না, এরা চার্জ ক্যারিয়ার্স। এদের মধ্যে এই প্রপার্টিসটা আছে, এরা এই প্রপার্টিসটাকে বহন করতে পারে, আর এর থেকেই তৈরি হয় ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কি আমরা সব কিছুই আগেই ডিসকাস করেছিলাম। তো এখানে যে ফোর্সটা কাজ করছে, কীরকম ধরনের ফোর্স? এখানে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। তো আমরা কন্ট্যাক্ট ফোর্স তো বুঝলাম যে যেখানে টাচ করে কিছু হবে, যেরকম গ্র্যাভিটি। আমি যদি দূরে ওই ফ্যানটাকেও গ্র্যাভিটি টানছে, আমি পেনটাকে যদি এখানে একটা ঝুলিয়ে দিই সেখানেও টানছে, তাহলে কন্ট্যাক্ট না করেও কিন্তু গ্র্যাভিটি টানে। আমি পেনটাকে ছেড়ে দিলেও নিচের দিকে পড়ে যাবে, কারণ এই অবস্থাতে পেনটাকে টানছে, অর্থাৎ গ্র্যাভিটি ওয়ার্ক করছে। তাহলে সেক্ষেত্রে এগুলো আনকন্ট্যাক্ট ফোর্স বা নন কন্ট্যাক্ট ফোর্স। তা নন কন্ট্যাক্ট ফোর্সের মধ্যেও কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স পড়ছে, যেটা কিন্তু কোনো টাচ না করেই কাজ করে। তাহলে কুলম্বস ল কোথায় অ্যাপ্লিকেবল? অ্যাট দ্য রেস্ট। কুলম্বস ল ইজ অ্যাপ্লিকেবল, কুলম্বস ল ইজ অ্যাপ্লিকেবল অ্যাট রেস্ট অফ চার্জেস। যদি চার্জেসের ফ্যানের হাওয়া এত জোরালো হচ্ছে কিন্তু ঘাম ততটাই হয়ে যাচ্ছে, তো যদি চার্জেস রেস্ট কন্ডিশনে থাকে তাহলে কিন্তু কুলম্বস ল অ্যাপ্লিকেবল। কুলম্বস ল অ্যাপ্লিকেবল সেকেন্ড পয়েন্টের কার উপর বেস করে? যদি চার্জ দুটো পয়েন্ট চার্জ হয়ে থাকে। এখন এই পয়েন্ট কথাটা কিন্তু রিলেটিভ ম্যাটার। যেরকমভাবে মনে করো গুগল ম্যাপ আমরা কম বেশি সবাই ব্যবহার করেছি। গুগল ম্যাপে যদি প্রথম পয়েন্টে দেখো যে পৃথিবীটাকেও একটা ছোটো লাগবে, তারপর তুমি জুম করছো, একটা সময় ইন্ডিয়া একটা পয়েন্টের মতো লাগবে, আরও জুম করছো,
তাহলে ইন্ডিয়ার ভেতরের বিভিন্ন অংশ তুমি দেখছো, একটা সময় একটা পুকুর, তোমার বাড়ির পাশে হয়তো একটা পুকুরকে তুমি ফাইন্ড করছো, মানে পন্ডের কথা বলছি, তো পন্ডটাকে তোমার একটা পয়েন্টের মতো মনে হবে, আরও জুম করছো পন্ডটা তখন বড় হবে। তাহলে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পরে তোমার বিভিন্ন জিনিসকে পয়েন্ট মনে হচ্ছে। যেমন তুমি একটা জায়গায় দাঁড়িয়ে থেকে যদি একটা রাস্তাকে দেখো, তাহলে রাস্তার দূরবর্তী প্রান্ত অনেক সরু মনে হয়, ছোট্ট মনে হয়। রাস্তার দূরে থাকা তুমি যদি ঘরে বসে একটা চাঁদকে দেখো, তোমার হাতের এইটুকু গ্যাপের মধ্যে চাঁদ চলে আসবে। তাহলে দেখা যাচ্ছে এই যে ডিস্টেন্সের ওপর রিলেট করছে কি না, মানে অবজেক্টটা কত বড় বা কত ছোট। যখন ডিস্টেন্স সো লং হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে অবজেক্ট অনেক স্মল মনে হয়, আর অবজেক্ট যখন খুব ক্লোজার থাকে তখন অবজেক্টস অনেক বড় মনে হয়, যদি তাদের মধ্যবর্তী ডিস্টেন্স স্মল থাকে বা স্মলার থাকে তাদের সাইজের থেকে। তো এই যে ঘটনাগুলো, তাহলে এক্ষেত্রে আমরা পয়েন্ট কনসিডার কখন করব, যদি তাদের মধ্যে, যদি চার্জ দুটোর মধ্যে ডিস্টেন্স অনেক দূরে হয় এবং চার্জের বডি স্ট্রাকচার অনেক ছোট হয়। এখানে বডি স্ট্রাকচার বলতে কিন্তু অবজেক্টের শেপড কথা বলা হচ্ছে, যে অবজেক্টটা কীরকম শেপের। তো সেটা যদি খুব ছোট থাকে তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ওয়ার্কেবল হবে। তাহলে দুটো পয়েন্ট চার্জের ক্ষেত্রেই ওয়ার্কেবল। তো একটা আমি একটু আগে যেটা বলছিলাম যে সোয়েটারের ক্ষেত্রে যদি আমরা সোয়েটারটাকে গা থেকে বার করে দিই, তাহলে সোয়েটারটা কিন্তু একটা বড় অবজেক্ট যেখানে ডিস্টেন্সটা কিন্তু খুব ছোট আর কম, আর অর্থাৎ চিরুনি এবং ছোট ছোট পিস অফ পেপারসের কথা যেটা বলছিলাম, সেটা থেকে কি বোঝা যাচ্ছে, যে সেই প্রপার্টিসটা থেকে বোঝা যাচ্ছে যে এটা ইন্ডাকশনের জন্য তৈরি হয়। সাপোজ মনে করা যায় আমার কাছে একটা চার্জ পার্টিকেলস আছে পজিটিভ, বা একটা চিরুনিকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট যদি করি পজিটিভ, সহজভাবে বোঝানোর জন্য চিরুনি ড্রয়িং না করে বলছি, আর ছোটো ছোটো পিস অফ পেপারসকে ছোটো ছোটো বলস হিসেবে স্ট্রাকচার তৈরি করছি। একটু বড় সাইজে করলে জিনিসটা বোঝা যাবে যে সেক্ষেত্রে কি হয়, যখন কোনো একটা পজিটিভ চার্জকে কোনো অপর আনচার্জড বডির কাছে নিয়ে আসা হয় তখন হয় পোলারাইজেশনস ঘটনা। অর্থাৎ যদি সেটা ইনসুলেটর হয়ে থাকে, আর ইন্ডাকশন ক্লাসটা যদি ভালো করে মনোযোগ সহকারে করে থাকো তাহলে এইগুলো বুঝতে পারবে যে আমি কি বলেছিলাম, যে যদি কন্ডাক্টর হয়ে থাকে তাহলে চার্জ পার্টিকেলসগুলো একটা সাইডে মুভ করবে, ইনসুলেটর হলে পোলারাইজেশন অবস্থায় থাকবে। তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম নেগেটিভ চার্জগুলো কাছাকাছি এসছে আর পজিটিভ চার্জগুলো অনেকটা দূরে চলে গেছে। তো এই ঘটনাটা ঘটে কিন্তু ইন্ডাকশনের জন্য। এই ঘটনার অ্যাট্রাকশন কিন্তু কুলম্বস ল দিয়ে বোঝানো যাবে না, বা কুলম্বস ল এর মাধ্যমে কিন্তু আমরা এর ক্যালকুলেশন করতে পারবো না। কি করে? আমরা যদি এটাকে খুব কাছাকাছি নিয়ে যাই তখন এটার ডিস্টেন্সটা প্রচুর ক্লোজ হয়ে যায় এবং দূরবর্তী ডিস্টেন্সটা অনেকটাই দূর হয়ে যায়। এই রকম সিচুয়েশানে এটা একে অ্যাট্রাক্ট করে। এটা ঘটে কিন্তু ইন্ডাকশনের জন্য। তো এই কারণের জন্য এটা যখন আমরা একটা মিনিমাম ডিস্টেন্স, মানে যতটা প্রয়োজন ততটা ডিস্টেন্স দূরে রাখি, সেক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ চার্জ একে অ্যাট্রাক্ট যতটা করে, এর পজিটিভ চার্জও কিন্তু ততটাই রিপালস করে। আর টোটাল নেট চার্জ জিরো হয়ে থাকে, ততক্ষণ পর্যন্ত আসে না। তাহলে তুমি দেখবে যে যখন চিরুনিটা খুব ক্লোজার নিয়ে যায় হঠাৎ করেই উঠে আসার চেষ্টা করে, কিন্তু একটা ডিস্টেন্স দূরে পর্যন্ত সেটা কিন্তু অতটা অ্যাট্রাক্ট করে না, কারণ সেখানে অর্থাৎ উঠে আসে না অ্যাট্রাকশন ফোর্সে। তো এটা মনে রাখতে হবে যে কোনো আনচার্জড বডির জন্য কুলম্বস ল অ্যাপ্লিকেবল না, যেখানে একটা বডি চার্জড অপরটা আনচার্জড। তাহলে সেরকম কোনো কেসে কিন্তু কুলম্বস ল মনে রাখতে হবে যে অ্যাপ্লিকেবল হয় না। ক্লিয়ার? ক্যামেরা ঠিকঠাক চলছে তো? ফোর্স ঠিক আছে। হ্যাঁ, তো ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমরা ফাইন্ড করছি কি ফোর্স, তার সাথে চার্জের রিলেশন। তাহলে ফোর্স যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে কুলম্বস ল এর ভেক্টর ফর্ম কীরকম হবে? সো ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। জেনারেলি যদি ভেক্টর সম্পর্কে ক্লিয়ার আইডিয়া না থাকে
তাহলে বইটা একটু দেখতে হবে। আর আমি চেষ্টা করব যদি তোমরা কমেন্ট করো একটা ভেক্টর সম্পর্কে পুরো ক্লারিফিকেশনস দিতে, কারণ ভেক্টর কিন্তু প্রচুর এসেন্সিয়াল ক্লাস 12-এর জন্য। সো ভেক্টর সম্পর্কে কিন্তু প্রচুর আইডিয়া রাখতে হবে, কারণ ভেক্টরস ইচ সেকশানে ওয়ার্ক করবে। তো সেক্ষেত্রে দুটো পয়েন্ট চার্জের কথা বলছিলাম। সাপোজ মনে করা যায়, আচ্ছা দুটো পিকচার আমি ড্র করব, তো সেক্ষেত্রে বোঝানোর জন্য। আর ভেক্টর সম্পর্কে যেটুকু প্রয়োজন চেষ্টা করব যে এই ক্লাসেই, কারণ 11-এতে যা করা হয়েছে তো বুঝতেই পারছি। সো ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে পজিশনস ভেক্টর বলা হয়। আচ্ছা এটাকে আমরা বড় করেই ড্রয়িং করে নিই। এক্স ওয়াই অরিজিন, অ্যান্ড এটা আমার Q1 Q2 দুটো চার্জ আমি ড্র করেছি। দেখো ভেক্টর হচ্ছে কি, যদি কোনো কোয়ান্টিটি মানে রাশি আমরা কোনগুলোকে বলবো, যা কিছু আমরা পরিমাপ করতে পারি, যা কিছু মেজারেবল, তা যেমন দৈর্ঘ্য, টাইম, যা কিছু মেজারেবল সবই রাশি। কিছু রাশি আছে যাদেরকে পরিমাপ করতে গেলে দিকটা ভীষণ এসেন্সিয়াল থাকে, যেমন ফোর্স, তার ভেতরে একটা খুব এসেন্সিয়াল কোয়ান্টিটি যেটা আমরা সবসময় কাজ করব যেটা নিয়ে, সেটা হচ্ছে ফোর্স। যেমন মনে করো যে তুমি স্নান করার সময় মগ থেকে জল কাটিয়ে মাথায় দেবে, তাহলে মগ থেকে জল কাটিয়ে একটা নির্দিষ্ট ডাইরেকশনসেই তুমি চেষ্টা করো সেটাকে তোলা, তাহলে ফোর্স যখন তুমি লাগাও একটা নির্দিষ্ট ডাইরেকশনসে। যারা ক্রিকেট খেলো তারা দেখবে বলটাকে ঠিক পার্টিকুলারলি কোনো একটা দিকে মুভ করার জন্য ব্যাটটাকে ঠিক সেই অ্যাঙ্গেলসের দিকে ঘোরাতে হয় বলের অভিমুখকে পরিবর্তন করার জন্য। তাহলে সেক্ষেত্রে দেখা যায়, বা কাউকে কোনো কিছু হাতে ছুঁড়ে দেওয়ার সময় আমরা একটা পার্টিকুলারলি ডাইরেকশনসে ফোর্স দিই, তাহলে ফোর্স শুধু দিলে হয় না, ডাইরেকশনসটা এসেন্সিয়াল থাকে। তো ঠিক সেরকমভাবেই ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এখন ভেক্টর কোয়ান্টিটির অ্যাডিশন কি অ্যালজেব্রিক অ্যাডিশন? না, ভেক্টর কোয়ান্টিটির অ্যাডিশন হয় কিসের মাধ্যমে? জিওমেট্রিক্যাল অ্যাডিশনের মাধ্যমে, যেগুলো আমি ক্লাস 11-এ অলরেডি করিয়েছি। তো এই জিওমেট্রিক্যাল অ্যাডিশনটা কি খুব সহজেই আমি বোঝাবো, এবং আশা করব যে সেই সেকশনস থেকে আজকের ক্লাসে যা যা প্রয়োজন সেটা অন্তত বুঝে যাওয়া। কারণ আবার পিছনে ঘুরে দেখা, আবার 11-এর বই ঘাটা, সময় থাকলে অবশ্যই করো, কিন্তু যদি না করতে পারো আমি চেষ্টা করব যে একটু ভিডিওটা লেন্দি হওয়ার, হয়তো লেন্দি হবে, কিন্তু চেষ্টা করব যে এই ভিডিওতেই যারা আমার নতুন স্টুডেন্টস আছে তারা যাতে এই ভিডিওটা দেখেই যেন টোটালি জিনিসটার আইডিয়াটা ক্লিয়ার করতে পারে। ওকে, সো এবং যত ধরনেরই নিউমেরিক্যালস হোক না কেন, যেগুলো ভেক্টরসে, যেহেতু ফোর্স রিলেটেড, টেনশন রিলেটেড, এই ধরনের নিউমেরিক্যালসের জন্য ভেক্টরটা খুবই এসেন্সিয়াল। তাই আমি চেষ্টা করব যে ভেক্টরটা যতটা দরকার বলার। তো Q1 Q2 এই দুটো আমার চার্জ আছে। এখন আমি যদি বলি যে অরিজিন মানে কোনো একটা পজিশন, সে যে কোনো জায়গা থেকে হতে পারে। যেমন আমার থেকে মোবাইলের ডিস্টেন্স, আমার থেকে ফ্যানের ডিস্টেন্স, আমি নিজেকেই অরিজিন ভাবছি, তাহলে আমাকে থেকে যদি ডিস্টেন্সগুলো মেজার করা হয় তাহলে সেই পয়েন্টটাকে অরিজিন বলবো। তাহলে আমার থেকে মোবাইলের একটা ডিস্টেন্স আছে, আমার থেকে তোমার একটা ডিস্টেন্স আছে, আমার থেকে এরকম যদি ডিস্টেন্স আমি স্ট্রেট লাইন বরাবর নিই তাহলে সেটাকেই আমরা বলবো পজিশন ভেক্টর। ভেক্টরে কি বললাম? মান তো অবশ্যই আছে, দিকও আছে। তাহলে আমি যদি দেখি ও থেকে Q1 একটা নির্দিষ্ট দিক বরাবর আছে, সেই দিকটাকে ডাইরেক্ট করছি ও থেকে, যেহেতু মেজার করছি তাহলে এটা অরিজিন থেকে এই ডাইরেকশনস বরাবর, তাহলে এটার দূরত্ব আমি দিলাম R1। ক্লিয়ার? ঠিক সেরকমভাবে অরিজিন থেকে এটার দূরত্ব আছে এতটা, এটার দূরত্ব আমি দিলাম R2। ডাইরেকশনস যেহেতু কি ও থেকে এই একটা পয়েন্টের দিকে, আমি এই পয়েন্টটাকে লিখতে পারি A, এই পয়েন্টটাকে লিখতে পারি B, তাহলে OB ডাইরেকশনস বোঝাচ্ছে R2। তাহলে এর ওপরে আমরা সাইন দেবো ভেক্টর সাইন। যেটা একদম কিছু জানো না, চাইছি যে তারা অলরেডি 12-এ খুব ভালো রেজাল্ট করো, তো সেক্ষেত্রে আমি আবার এইগুলো ডিটেলসে বলছি। সো R1 ভেক্টর যেটা কি বোঝাচ্ছে ও থেকে Q1 এর দিক পর্যন্ত, ও থেকে Q2 দিক পর্যন্ত, অর্থাৎ OB ডাইরেকশনসে আছে কি R2 ভেক্টর। তাহলে এই হচ্ছে আমাদের পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর মানে কি? ফ্রম অরিজিন থেকে, যে কোনো পজিশন থেকে হতে পারে। তো অরিজিন থেকে এই ধরনের স্ট্রেট লাইন কোনো একটা পার্টিকুলারলি বিন্দুকে যদি স্ট্রেট লাইনে জয়েন করি এবং তার ডাইরেকশনস দিয়ে অরিজিন থেকে ওই দিক বরাবর, তাহলে আমরা সেটা দিয়ে দেবো, সেটাকে বলবো পজিশন ভেক্টর। কোথা থেকে পজিশন নেওয়া হচ্ছে?
ও অর্থাৎ অরিজিন থেকে। তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট পজিশন ভেক্টর, এটা হচ্ছে আমার সেকেন্ড পজিশন ভেক্টর। তাহলে আমরা দুটো ভেক্টর নিয়ে নিয়েছি। এখন দুটো যদি সিমিলার চার্জ হয়, আমরা কি বললাম, প্রথমেই দেখেছিলাম যে লাইক চার্জ রিপেল এইচ আদার। তাহলে লাইক চার্জেস রিপেল এইচ আদার, তাহলে সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে দুটো সিমিলার চার্জ হওয়ার জন্য দুজনকে বিকর্ষণ করবে। তাহলে এর ফোর্স এদিকে, অর্থাৎ এর ধরুন এ একটা এদিক ব্যাপী ফোর্স পাবে, আবার ঠিক সেরকমভাবে Q2 কোন দিক বরাবর ফোর্স পাবে, Q2 পাবে ফোর্স এদিক বরাবর। তাহলে আমি এই ফোর্সটার নাম দিলাম F1 ডিউ টু 2। এই F1 ফোর্সটা কার জন্য হচ্ছে, Q2-র জন্য না, Q2-র প্রেজেন্টেশনের জন্যই তো ওকে রিপালস করছে। আরে ঠেলছেটা কে, ও নিজেকে তো ঠেলছে না, ওর ভেতরে প্রপার্টিসটা আছে, ওর ভেতরে চার্জ আছে, বাট নিজেকে তো ঠেলছে না, ঠেলছে কে, এ ওকে ঠেলছে। ওকে, ঠিক সেরকমভাবে Q2-কে যদি আমরা এক্সপ্লেন করি, Q2-র কথাও যদি আমরা বলি, তাহলে F2 ডিউ টু 1। এই কন্ডিশনসে দেখা যাচ্ছে যে F2 কোন ডাইরেকশনস বরাবর মুভ করার চেষ্টা করবে, এই ডাইরেকশনস বরাবর, যেহেতু এটা আমরা লাইক চার্জ নিয়েছিলাম। ওকে, তো দুটোই পয়েন্ট চার্জ আছে। তাহলে এদের দুজনের মধ্যবর্তী ডিস্টেন্সকে আমরা ভেক্টর হিসেবে কিভাবে লিখব, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, যার জন্য আমি এই স্পেসটাকে রেখে দিয়েছি, যে আর জিওমেট্রিক্যাল অ্যাডিশন সম্পর্কে দুটো কথা বলবো। আশা করি এই দুটো থেকে যারা কিছুই জানো না তারাও জেনে যাবে, কোনো প্রবলেম নেই। সো একদম বি ফ্রি, চিন্তা ভাবনা মুক্ত করো, টেনশন ওরকম সবাইরই হয়ে থাকে জীবনে। 11 থরি আমরা নিজেরা কিছু পড়েছিলাম, আমাদের থরি মনে আছে তো। সো Q1 Q2 এরকম একটা সিচুয়েশনসে আছে। এখন ইচ লাইন, অর্থাৎ প্রত্যেকটা লাইন হ্যাজ টু ডাইরেকশনস। আমি যদি আমার এই মার্কারটাকে একটা লাইন হিসেবে কল্পনা করি, তাহলে এই লাইনটার দুটো ডাইরেকশনস হয়। একটা হচ্ছে এই দিক থেকে এই দিক বরাবর, অথবা এই দিক থেকে এই দিক বরাবর। ডাইরেকশনস এর থেকে তো আর কিছু বোঝে না, একটা লাইনের আর কটা ডাইরেকশন হবে, তাহলে ইচ লাইন হ্যাজ টু ডাইরেকশনস, হয় এদিক থেকে এদিক বরাবর, নাহলে এদিক থেকে এদিক বরাবর। ঠিক আছে, তাহলে দুটো ডাইরেকশনস হয়। তাহলে আমি যদি এদের মধ্যবর্তী ডিস্টেন্সটাকে দুটো ডাইরেকশনসে ভাঙার চেষ্টা করি, তাহলে আমরা এদিক বরাবর ডাইরেকশনসকে সাপোজ M1 লিখতে পারি, এবং এদিক বরাবর ডাইরেকশনসকে N1 লিখতে পারি, বা M বা N লিখতে পারি। 1 দেওয়ার দরকার নেই, M1 M2 দেওয়ার দরকার নেই। সো M লিখতে পারি, যেখানে দুজনের মান সমান। তাহলে M1 ভেক্টর বোঝাচ্ছে কি, A পয়েন্ট ছিল, এটা B, আর এটা কি ছিল, A B। সো B টু A ইজ ইকুয়াল টু N ভেক্টর। B থেকে A এর দিক বরাবর বোঝাচ্ছে, A থেকে B এর দিক বরাবর বোঝালে M ভেক্টর। সো AB vector is equal to M vector and BA vector is equal to N vector. সো এদের মধ্যে কি রিলেশন দেখতে পাচ্ছি, দুটো দেখতে পাচ্ছি, তাদের মান তো এক, অর্থাৎ দৈর্ঘ্য তো এক, বাট তাদের ডাইরেকশন অপোজিট। অপোজিট ডাইরেকশনসের জন্যই তো আমরা নেগেটিভ সাইন ইউজ করি। সো M vector is equal to minus of N vector. ক্লিয়ার, নোট করো। সো M ভেক্টরের সাথে রিলেশনস কি পেলাম, N ভেক্টরের নেগেটিভ রিলেশনস পেলাম, অর্থাৎ কিন্তু এদের মান দুজনের যদি আমরা সাপোজ মান দুটোকে মনে করি R, তাহলে M ভেক্টরের মান অর্থাৎ mod of M ভেক্টর ইজ ইকুয়াল টু mod of N ভেক্টর ইজ ইকুয়াল টু R। তাহলে আমরা এখানে Rটাকে দিয়ে কি রিপ্রেজেন্ট করছি, ওদের দুজনের মধ্যবর্তী দূরত্বের কথা। যেখানে ভেক্টর কোয়ান্টিটি অবস্থায় যদি বলি, তাহলে M ভেক্টর কোনটা থেকে বোঝাচ্ছে, M ভেক্টর বোঝাচ্ছে A থেকে B দিক বরাবর, এবং N ভেক্টর বোঝাচ্ছে B থেকে A এর দিক বরাবর। ক্লিয়ার, যাদের মান কিন্তু R এর সমান। ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা বোঝার চেষ্টা করব ফোর্সের কথা। তাহলে নাম্বার 1 ফোর্স বোঝার আগে আরও একটা পয়েন্ট, আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলছি, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। আমরা যদি কোনো রাশি, এটা নোট করে নাও, এখানে আমি এই অংশটা মুছে দিচ্ছি কারণ এতটা স্পেস নেই। তাহলে আমরা নিয়েছিলাম এই দিক বরাবর, এই ডাইরেকশনসে M ভেক্টর নিয়েছিলাম, এই ডাইরেকশনসে N ভেক্টর নিয়েছিলাম। এখন আমরা যদি 5 একটা ডিজিট লিখি, আমরা কি লিখতে পারি 5 × 1? লিখতে কোনো প্রবলেম? তো আমার কাছে মনে করা যেতে পারে যে এখান থেকে এইটা আমার এর মান ডাইরেকশনস হচ্ছে A থেকে B দিক বরাবর,
এবং AB ইজ ইকুয়াল টু, এর মান বলে দিচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটারকে কি আমরা লিখতে পারি 1 × 4 সেন্টিমিটার। সেন্টিমিটার কি অ্যাকচুয়ালি? ইউনিট। ইউনিট কথার অর্থ কি? এক বা একক, আমরা তো বলেই দিচ্ছি। তো 4 সেন্টিমিটার বলে কিছু হয় না। তাহলে কি হয়? 1 সেন্টিমিটারের 4 বার, অর্থাৎ 1 সেন্টিমিটার 4 টাইমস। সেটা ইউনিট কি 4 সেন্টিমিটার হতে পারে? ইউনিট তো সেন্টিমিটার, ইউনিট তো মিটার। আমরা যে বলে থাকি কথার কথা যে ইউনিট হাত দিয়ে মাপা, 1 হাত 2 হাত 3 হাত 10 হাত কাপড়। 10 হাত কি কোনো অ্যাকচুয়াল মেজারবেল? 1 হাত 10 বার। আমরা কি 10 হাত কারোর আছে? 10 হাত কাপড়, তো 1 হাত 10 বার। ঠিক সেরকমভাবেই আমরা যদি দেখি, ঠিক আছে, 4 × 1 সেন্টিমিটার লিখতে পারি। তো এই 1 সেন্টিমিটারেই যদি আমি ডাইরেকশনসটা বসিয়ে দিই, যেমন আমি এখান থেকে এই এ থেকে বিতে যাব, তো আমার এখানেও যেদিকে ডাইরেকশনস বোঝাচ্ছে, এখানেও সেদিকে, এখানেও সেদিকে, এখানেও সেদিকে, এখানেও সেদিকে। তাহলে আমি যদি একক ডিস্টেন্সে ডাইরেকশনসটা নিয়ে নিই, এইটুকু ডিস্টেন্স নেব আর ডাইরেকশনস নেব এ থেকে বির দিক বরাবর, তাহলে এই ডিস্টেন্সটাকে আমি বলছি 1 সেন্টিমিটার। এরকম যদি আমি 4টে ডিস্টেন্স নিই, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটার পেয়ে যাচ্ছি। এই 1 সেন্টিমিটার নিয়ে তার সাথে যদি আমরা ডাইরেকশনসটা বলে দিই এ টু বি দিকে, তাহলেই আমরা বলবো সেটা কি ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টরের পৃথিবীতে একটাই কাজ, সেটা হচ্ছে কি ওয়ান অ্যান্ড অনলি ডাইরেকশনস দেওয়া, কারণ তার মান তো এক, বোঝাই যাচ্ছে। তাহলে একক দিক, একক মানে যদি আমার ওই ডাইরেকশনস প্রকাশ পায়, তাহলে আমরা বলবো সেটাকে ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর দিয়ে আমরা কি প্রকাশ করছি? তার ডাইরেকশনস প্রকাশ করছি। তো সেটা ন্যাচারালি এন ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। আমি অলরেডি এখানে একটা এন নিয়েছি, তো আমি এও তো নিয়েছি। তাহলে এদের ইউনিট ভেক্টর আমি যাদের যা নাম আছে তার উপরে ক্যাপ সাইনটা বা হ্যাট সাইনটা বসিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে আমরা এবিকে যদি আমরা এই ভেক্টরস ফর্মেতে লিখি, তাহলে এবি ভেক্টর, তাহলে এবি হচ্ছে একটা ইউনিট ভেক্টর যার মান এক, ডাইরেকশনস এ টু বির দিকে, ইনটু এবি লিখতে পারি না, অর্থাৎ মড অফ এবি। এবি এখানে কিন্তু ইউনিটের কথা বলছি এক, আমি ইউনিট ভেক্টর আর লিখিনি, এক ঘায় এবি ক্যাপ বসিয়ে দিয়েছে। তাহলে এটা আমি এবির ইউনিট ভেক্টর বোঝাতে চাইছি। এবির ইউনিট ভেক্টর অর্থাৎ একক দূরত্ব, মান এ থেকে বির দিক বরাবর, তারপর যত রাশি থাক না কেন, স্কেলার রাশি যা শুধু মান আছে, মাল্টিপ্লাই করে দিলেই তো ডাইরেকশনস আমার ঠিক থাকবে। আমি এখান থেকে একটা তাল গাছের দিক বরাবর দেখছি, তো আমার ডাইরেকশনস হয়তো এইরকম বরাবর আছে। তাহলে আমার এইখানেও ডাইরেকশনস যা আছে, এখানেও ডাইরেকশনস তা আছে। আমি যদি ছোট্ট একটা অংশ নিয়ে নিই, যতই মাল্টিপ্লাই করি না কেন ডাইরেকশনস তো আমার চেঞ্জ হচ্ছে না। তাহলে ওই ছোট্ট অংশটা কতটা নিচ্ছি? এক, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট করব। তাহলে সেক্ষেত্রে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়তে কিন্তু অলরেডি আমরা ইউনিট ভেক্টরের দিকে চলে গেছি। অনেকটাই স্কেল বাড়াতে হচ্ছে, কারণ সবাইয়ের সুবিধার্থেই আমার ভালো লাগবে। তো এবির ইউনিট ভেক্টর হচ্ছে এইরকমভাবে আমরা রিপ্রেজেন্ট করব মডিউলাস দিয়ে। তাহলে সেক্ষেত্রে এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু এবি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ এবি, ঠিক এইভাবে আমরা লিখতে পারি। তো এটা নোট করে নাও, আমরা ঠিক সেভাবেই কিন্তু পরের স্টেপেতে এম দিয়ে কাজ করব। তাহলে এবার আমরা আসছি ফোর্সের। তাহলে প্রথম ফোর্স অর্থাৎ Q1-এর ওপর যে ফোর্সটা পড়ছে, সেই ফোর্সটাকে আমরা ভেক্টর ফর্মেতে কীভাবে লিখতে পারি? সো F1 ডিউ টু 2 ইজ ভেক্টর ফর্মেতে লিখতে হবে, কারণ ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, কোনো একটা পার্টিকুলারলি ডাইরেকশনস বরাবর যাচ্ছে। তো আমরা ডাইরেকশনস কীভাবে মেজার করতে হয় অলরেডি বলেছি, যে ডাইরেকশনস বরাবরে যাচ্ছে, ডাইরেকশনস মেজার করতে হয় সেটা তো আমরা বললাম, যে কোন স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে সেটা থেকে মেজার করব। আর ফোর্সের মেজারমেন্টের জন্য কুলম্বস ল তো আছে। সো কে ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই কোন দিকটা নেব? দেখো আমি F12 নিয়েছি, তাহলে ফোর্স কোন দিকে যাচ্ছে? তাহলে Q1-এর দরুন ফোর্স দেখা যাচ্ছে এই ডাইরেকশনস বরাবর আসছে। তাহলে Q1-এর দরুন যেহেতু ফোর্স ওই ডাইরেকশনস বরাবর যাচ্ছে, অর্থাৎ আমার লেফট সাইড বরাবর যাচ্ছে, তাহলে লেফট সাইড বরাবর কোন ভেক্টরটা আছে? এন ভেক্টর, ন্যাচারালি এন ভেক্টর আছে। তাহলে আমি তো কি বললাম, শুধু ডাইরেকশনসটা দেবো, ম্যাগনিটিউড তো আমি তলায় লিখবো। তাহলে ম্যাগনিটিউড কত? এন ভেক্টরের স্কোয়ার, মানে মডিউলাস অফ এন তার স্কোয়ার। আর ডাইরেকশনস কোন দিক বরাবর? এন ক্যাপ, অর্থাৎ এই ডাইরেকশনসের ইউনিট ভেক্টর, ছোট্ট ডাইরেকশনস, আমি তো মান এখানে নিয়ে নিয়েছি। তাহলে এতটা দূরত্ব, অর্থাৎ আমরা যদি শুধুমাত্র মানটা লিখতাম, এতটা আমার মান ছিল। আর ডাইরেকশনস নিতে গেলে আমি কি বলেছি, একটা ইউনিট ভেক্টর ওই সাইডেই বসিয়ে দিলে হয়েছে। তাহলে এন ক্যাপ আমাকে বোঝাচ্ছে কি বি টু এর দিকে যাচ্ছে।
তাহলে সেক্ষেত্রে আমরা এন ক্যাপ, এটাকে যদি আমরা এই রকম ফর্মে লেখার চেষ্টা করি তাহলে কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই এন স্কোয়ার ইন্টু এন ক্যাপটাকে আমরা কীভাবে লিখতে পারি, এন ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস অফ এন, সো ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 mod of Q2 লিখতে পারি, আর এন mod of n এর হোল কিউব এন ভেক্টর। সো এটাই হচ্ছে আমার ভেক্টর ফর্ম কি না F1 and 2। সিমিলারলি যদি আমরা উল্টো ক্ষেত্রে করে থাকি তাহলে আমরা সেক্ষেত্রে কীরকম হবে, তো এটা মুছে দিই। তো সিমিলারলি যদি আমরা উল্টো অপোজিট সেকশনসে Q2-র উপরে যদি প্রেজেন্ট করি তাহলে Q2-র উপরে কী আছে, ফোর্স 2 ডিউ টু 1 ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 mod of Q2 ডিভাইডেড বাই mod of m ভেক্টর। কারণ দেখো এটা F21 এই সাইডে যাচ্ছে অর্থাৎ আমার রাইট সাইডে যাচ্ছে, তাহলে রাইট সাইডের ভেক্টর হিসেবে আমি কী নিয়েছিলাম, টোটালটার নেব নাকি তার ইউনিট ভেক্টর নেব, টোটালটার মান তো আমি এখানে লিখে দিচ্ছি m ভেক্টরের স্কোয়ার mod of m ভেক্টর আর m ক্যাপ। তো এটাকে জেনারেলিভাবে লিখলে সো এক লাইনেই লিখে দিলাম। তো এই হচ্ছে আমাদের দুটো। এখন দেখো এম ভেক্টরকে যদি আমি এন ভেক্টরে কনসিডার করি তাহলে কি হবে, আমরা একটু আগে একটা স্টেটমেন্ট পেয়েছিলাম এম ভেক্টর ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ এন ভেক্টর, কারেক্ট। তাহলে সেক্ষেত্রে আমরা যদি লিখি এটাকে কনভার্ট করে দিই তাহলে কে Q1 Q2 সরি এন ভেক্টরে কনভার্ট করছি না, তাহলে এন ভেক্টরে কনভার্ট করলে একটা নেগেটিভ এন ভেক্টর আসবে আর এখানে নেগেটিভ এন আসবে। নেগেটিভ এন মডিউলাসে কী হয়, পজিটিভ হয়েছে, তাহলে মডিউলাসের ভেতরে যে কোনো কিছু শুধুমাত্র মানই অ্যাপ্লিকেবল হয়, তাহলে মাইনাস অফ তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখলাম, ওহো সরি, সো হেন্স আমরা রেজাল্টে কী পেলাম, F12 ভেক্টর ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ F21 ভেক্টর। এটা বোর্ডের কিন্তু খুব ফেভারিট একটা টপিক, নোট করে নাও, এটা বোর্ডের কিন্তু খুব ফেভারিট একটা টপিক। তো ঠিক আছে, তাহলে এখানে এরপরে এটাকে আর দিয়েও রিপ্রেজেন্ট করা যায়। তো সেক্ষেত্রে এখানে আর মানে অর্থাৎ এখানে এনের পরিবর্তে আর বসিয়ে দেওয়া যায়, যেহেতু আমি এখানে এদের মান নিয়ে নিয়েছিলাম আর, তো মান n ইজ ইকুয়াল টু আর। তো বাকি সবটা একই রকম ফরমেশনস। এখন বইতে 2 1 1 2 এই ধরনের কিছু সিচুয়েশনস দিয়ে দেওয়া থাকে, তো সেটাও বোঝা যায়। তার জন্য আমি দুটো ডায়াগ্রাম বুঝিয়ে রাখছি যাতে তোমরা n ভেক্টরের পরিবর্তে ওটা লিখতে পারো এবং m ভেক্টরের পরিবর্তে ওটা লিখতে পারো। তো সেটা বুঝতে গেলে আমাদের ট্রাইঅ্যাঙ্গেল থিওরি অফ ভেক্টরস যেটা ছিল, তো সেটাকে অবলম্বন করতে হবে। সেটা কীরকম, একটা ট্রাইঅ্যাঙ্গেলের কটা আর্মস থাকে, 3টে বাহু থাকে জেনারেলি যে কোনো ত্রিভুজের। সরি, রাত বেশি হয়ে গেছে বলে 3টে বাহু না বলে মনে হয় 2টো বলে ফেলেছি। একটা ট্রাইঅ্যাঙ্গেলের ট্রাই বলে দিচ্ছে 3টে বাহু থাকে। তো এর যদি দুটো বাহু পরপর দুটো বাহুর কথা আমরা বলছি, জিওমেট্রিক্যাল অ্যাডিশনকে বুঝতে গেলে সেটাও আমাদের কাজে লাগতে হবে। যেমন অ্যাডিশন বলতে গেলে কি বোঝায়, আমার কাছে যদি ডিজিটের অ্যাডিশন বলি তাহলে 0 1 2 3 4 5। তো আমি যদি বলি 2 + 3 কত হবে, তুমি কিভাবে কাউন্ট করবে, সংখ্যা রেখো, একদম ক্লাস 6 কি 7-এ এটা ছিল। তাহলে সেক্ষেত্রে 0 1 2 এরকমভাবে আমরা কাউন্ট করতাম, অর্থাৎ 1 2 সংখ্যা রেখোর কাঁটা এখানে গিয়ে দাঁড়ালো, অর্থাৎ এটা 2 + 3 মানে আরও 3 ঘর এগিয়ে যাবে। তো আমরা কাউন্টটা কোথা থেকে করতাম, এখান থেকে 1 2 3, নাকি আবার এখান থেকে বলতাম 1 2 3 এখানে। তো যতটা শেষ হতো ঠিক তারপর থেকেই শুরু হতো, এটাকেই তো আমরা বলে থাকি অ্যাডিশন, মানে শেষ তারপর আরও কতটা যোগ করতে হচ্ছে। তো সেটাই আমরা জিওমেট্রিক্যাল অ্যাডিশন বলতে গেলে কি বুঝবো, এটা তো অ্যালজেব্রা অ্যাডিশন, এখানে কিছু সংখ্যা আছে। জিওমেট্রিকেতে কি থাকে,
জিওমেট্রি থেকে বিভিন্ন স্ট্রেট লাইন্স বা ড্রয়িং লেভেলে যা যা থাকে, যেমন সার্কেল ফার্কেল এইগুলো থাকে। তাহলে জিওমেট্রিক্যাল অ্যাডিশন, স্ট্রেট লাইনের অ্যাডিশনস কীরকমভাবে হয়, তো সেটা একটা ট্রাইঅ্যাঙ্গেল দিয়ে আমি বোঝাবো। তার আগে ট্রাইঅ্যাঙ্গেলস লটা কি আগে বলে দেবো? আচ্ছা, লটাই আগে বলে দিই। ওপারে ব্যাংক ডাকাটা কি শুরু করে দিয়েছে, এত রাত হয়ে গেছে, মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে। যাই হোক, তো যদি দুটো লাইন, অর্থাৎ এই লাইনটার শেষে যদি এইরকম কোনো আরেকটা লাইন থাকে, তাহলে এই লাইনসটা শেষ হলো, আরেকটা লাইন জয়েন করলো, এই যে দুটো লাইন পরপর গিয়ে থেমেছে, তাহলে এখান থেকে সূচনা হয়েছিল, এখান থেকে এই লাইন এই পর্যন্ত গিয়েছিল, এই লাইনসের পর থেকে অ্যাড করছে কি এই লাইনটা, তাহলে এই লাইন পর্যন্ত গিয়েছিল। তাহলে সূচনা কোথায়? এখানে ইনিশিয়াল পয়েন্ট এটা, ফাইনাল পয়েন্ট এটা, এই যেটা গেল এইটাই হচ্ছে এই দুটো লাইনের জিওমেট্রিক্যাল অ্যাডিশন লাইন। কিছু বোঝা গেল না? একদমই কিছু বোঝা গেল না। সাপোজ আমি দুটো লাইন ড্র করেছি, একটা লাইন এই, আরেকটা লাইন হচ্ছে এই। তো আমি এই লাইনটা শেষ করেছি এবং এই লাইনটার পরে, অর্থাৎ আমার দুটো ভেক্টর আছে, একটা ঠিক এই রকম, একটা এই রকম। আমি ভেক্টর অ্যাডিশনস কি, একটু আগে আমি অ্যালজেব্রাইক অ্যাডিশন কি বললাম, একটা সংখ্যা যখন শেষ হয় তারপর থেকে কাউন্ট করতে হয়। তাহলে জিওমেট্রিক্যাল অ্যাডিশনে কি আছে? আমার কাছে স্ট্রেট লাইন আছে যার কিছুটা মান আছে আর ডাইরেকশন আছে। তাহলে এই স্ট্রেট লাইনে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা ফোর্সের ডাইরেকশনস হতে পারে। ফোর্সের ডাইরেকশনস কীভাবে বুঝবো না, এই যদি আমার এক্স এক্সিস হয়ে থাকে, এক্স এক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে সেটাই হবে কি আমার ডাইরেকশন। তাহলে ফোর্স হচ্ছে এই এতটা ডাইরেকশন তৈরি করেছে, অর্থাৎ কার সাথে? এক্স এক্সিসের রেসপেক্টে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এতটা, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে এটা হচ্ছে কিসের ডাইরেকশন? ফোর্সের ডাইরেকশন। তো আমি এটাকে ভাবলাম এ ভেক্টর, এটাকে ভাবছি আমি বি ভেক্টর। তাহলে এ ভেক্টর যেখানে শেষ হবে বি ভেক্টর সেখানেই জয়েন করবে। এখন বি ভেক্টরকে কীভাবে জয়েন করব? তাহলে বি ভেক্টরকে আমি এখানে বসাতে তো হবে। তাহলে বি ভেক্টর এখানে এক্স এক্সিসের সাথে যদি আলফা কোণ করে থাকে, তাহলে এখানেও যেন বি ভেক্টর আলফা কোণই করে থাকে। অর্থাৎ এটাকে ঠিক যেরকম স্ট্রাকচারে আসে, আমার পেনটার মতো এরকম স্ট্রাকচারে যদি থাকে, আমি গিয়ে ঠিক এরকম স্ট্রাকচারে বসিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে এই রকম স্ট্রাকচারই প্রেজেন্ট করবে। আর এখান থেকে এই যে দুটোর অ্যাডিশনস হলে এটা ইনিশিয়াল পয়েন্ট আর এটা হবে কি ফাইনাল পয়েন্ট, এই দুটো অ্যাডিশন যোগ করে দিলে, অর্থাৎ এই দুটো পয়েন্ট স্ট্রেট লাইনের থ্রুতে যদি আমরা অ্যাড করি, তাহলে আমরা যে স্ট্রেট লাইনটা পাবো সেটাই তো কি, সেটাই হচ্ছে কি এদের দুজনের জিওমেট্রিক্যাল অ্যাডিশন। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমরা যে কোনো দুটো স্ট্রেট লাইন, একটা এই নিলাম আর একটা মনে করা যাতে এই নিলাম, তাহলে এইখানে এইটা শেষ হলে এটাকে বসাতে হবে, তাহলে এটা এখানের থেকে সরিয়ে নিয়ে গিয়ে আমরা এখানে এই বসিয়ে দিলাম এবং এই ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত কি ড্র করলাম? স্ট্রেট লাইন ড্র করলাম। তাহলে এটাই হবে কি আমার এই দুটো ভেক্টরের রেজাল্ট ভেক্টর। সো এটা আমার প্রচুর কিন্তু কাজে লাগবে, তাই জন্য আমি এই জিনিসটাকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি। সো এটা যদি এ ভেক্টর হয়ে থাকে, এটা বি ভেক্টর হতে থাকে, তাহলে এটা কি এ ভেক্টর প্লাস বি ভেক্টরের কী ধরনের অ্যাডিশন? জিওমেট্রিক্যাল অ্যাডিশন, বা একেই বলা হয় ভেক্টর অ্যাডিশন। এটা ভেক্টরের ট্রাইঅ্যাঙ্গেল থিওরেমও বলা হয়। তো এই থিওরেম অনুযায়ী যে কোনো স্ট্রেট লাইনকে কি আমরা ভেঙে নিতে পারি যে কোনো দুটো লাইনে, অর্থাৎ যাদের দুটো লাইনের অ্যাডিশন ঠিক এটাই হবে। তো আমি মনে করো একটা স্ট্রেট লাইন এই নিলাম আর একটা স্ট্রেট লাইন এই ডাইরেকশনস বরাবর নিলাম, অর্থাৎ দুটো আমার ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ইনিশিয়াল ফাইনাল কি হবে? ইনিশিয়াল ফাইনাল এটা, তাহলে এটা কি হবে? অ্যাডিশন ভেক্টর। কিসের? যদি আমার এটা এ ভেক্টর হয়ে থাকে, এটা যদি বি ভেক্টর হয়ে থাকে, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের অ্যাডিশন। তাহলে এই লাইনটাকে কি আমরা এই দুটো পার্টে ভাগ করে দিতে পারি? এই দুটো পার্টকে কি আমরা এইভাবেও ড্রয়িং করতে পারি যে এইখানে আমরা এই বি ভেক্টরটাকে এখানে এনে বসিয়ে দিলাম, অর্থাৎ কি অর্থাৎ ঠিক এই রকম যে এ ভেক্টর এই রকম পজিশনে আছে, বি ভেক্টর এই রকম পজিশনে আছে। তাহলে জয়েন করতে গেলে কি করতে হবে? এ ভেক্টর শেষ, বি ভেক্টর শুরু, তাহলে বি ভেক্টরকে নিয়ে এখানে বসিয়ে দাও। তাহলে এইটা বি ভেক্টর, তাহলে এ থেকে বির দিক বরাবর, সো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই তো আমার ভেক্টর এডিশন, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এই হচ্ছে আমার ভেক্টর এডিশন। তাহলে এই রকমভাবে যে কোনো লাইনকে আমরা দুটো অংশেতেও ভাগ করে নিতে পারি।
যেমন এই একটা আমার লাইন আছে, তাহলে এই লাইনটাকে আমরা দুটো এমন অংশতে ভাগ করছি যে দুটো অংশ একে অপরের উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলস তৈরি করে থাকে। একে বলা হয় সমকৌণিক বিভাজন, অর্থাৎ সমকোণে বিভাজিত করে দিচ্ছি। এই দুটো লাইনকে অ্যাড করলেই আমরা এই লাইন পাবো। যদি এর ডাইরেকশনস এদিক বরাবর হয়ে থাকে তাহলে আমরা লাইন্সটাকে অ্যাড করবো কি, এই ডাইরেকশনস এই ডাইরেকশন। তাহলে এটা এই এসে শেষ হলো আর এটা এদিকে গিয়ে শেষ হলো, অর্থাৎ এটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হলো। তাহলে সেক্ষেত্রে এদের দুজনের অ্যাডিশনস লাইন কোনটা হবে, এইটা ডাইরেকশনস হবে। তার মানে দেখা যাচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যদি ডাইরেক্টলি পরপর গৃহীত হয় তাহলে তৃতীয় বাহুটা কি হবে, তাদের রেজাল্ট্যান্ট হয়ে গিয়ে দাঁড়াবে। যদি এই দুটো বাহু ভেক্টর কোয়ান্টিটিকে বোঝায় তাহলে সেটা রেজাল্ট্যান্ট ভেক্টর কোয়ান্টিটিকে বোঝাবে। তাহলে এই হচ্ছে আমাদের কি জিওমেট্রিক্যাল এডিশন। তো এটা মাথায় রাখতে হবে। তাহলে যে কোনো লাইন্স যদি এটাকে এরকম হেলে থাকে তাহলে এটাকে আমরা কীভাবে ভেঙে নিতে পারি, এক হচ্ছে এই দিক বরাবর আর দুই হচ্ছে যতটা হাইট আছে ততটা ডাইরেকশনস বরাবর। যদি আমার এই রকম লাইন থাকে এটাকে আমরা কীভাবে ভেঙে নিতে পারি, আর এই থেকেই তো এসছে পিথাগোরাস থিওরেম। পিথাগোরাস থিওরেম তো জেনারেলি কি, এটাই তো যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মান তো ওইভাবেই বার করতে হবে, সিমিলারলি মান ওইভাবেই বার করতে হবে। যেখানে দুটোকে আমরা কিভাবে ভাঙছি, দুটোকে সমকোণে ভাঙছি। তো আমি মনে করো এইরকম কোনো একটা লাইন ড্র করে দিয়েছি, এটাকে কি আর আমি সমকোণে ভাঙতে পারি? এইরকম স্ট্রেট লাইন বরাবর কখনোই সমকোণে ভাঙা যাবে না, কারণ তাতে কি হবে, বেস পাওয়া যাবে না। কারণ এটা সরাসরি লম্ব অবস্থায় আছে, এ হেলে থাকলে তবে তো একটুখানি থাকতো। সাপোজ যদি এ হেলে থাকতো তাহলে সেক্ষেত্রে আমি কতটা পেতাম, এতটা অংশ পেতাম ভূমি, এতটা অংশ পেতাম লম্ব। কিন্তু এ তো হেলে নেই, স্ট্রেট লাইন অবস্থায় আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, পুরোটাই লম্ব অবস্থায় আছে। তাহলে একে কি আমি ভাঙতে পারি। একে সাপোজ মনে করলাম আমি এই অংশ নিলাম আর এই অংশ নিলাম, অর্থাৎ এটা আমার একটা স্ট্রেট লাইন অবস্থায় আছে, আমি এই রকম একটা পজিশনসে নিলাম আর এই রকম একটা পজিশন নিলাম। তাহলে এই দুটো পজিশনের অ্যাডিশনস করে দেখো তো এই লাইনটা পাওয়া যায় কিনা। এটা আস্তে আস্তে তুলে নিয়ে এখানে শিফট করো, এটাকে তুলে নিয়ে যদি আমি এখানে শিফট করি, হয়তো আমার ড্রয়িংটা একটু 19-20 হতে পারে, হাতে আঁকা ড্রয়িং, তাহলে কি এটা পাওয়া যাচ্ছে? তাহলে এক্ষেত্রে কি হয়ে যেত, এইটা আমার সমকোণ গিয়ে দাঁড়াতো বা এইটা আমার সমকোণ গিয়ে দাঁড়াতো। কারণ এই দুটো কিসে আছে, সমকোণে আছে। আমি একটাকে রেখে দিয়ে আর একটাকে বসিয়ে দিয়েছি, তাহলে আমি এইটা পেয়ে যাব। তাহলে সেটা অন্য সাইড দিয়ে ভাঙা যেত, ন্যাচারালি এইরকম কন্ডিশনে ভাঙা যেত না, কারণ এইরকম কন্ডিশনে তো সরাসরি ওটা আছে। তাহলে তাতে কি হবে, বেস পাওয়া যাবে না, সমান টোটালি আমি পাবো কি, লম্ব। তাহলে সেক্ষেত্রে বেস থাকবে না। তো ভাঙা গেলেও একটা অংশই ভাঙা যাবে, বেসটা কত হবে, 0 হবে। সমকৌণিকের একটা অংশ হবে 0, অপর অংশটা থাকবে কি, ওই বাহুটার দৈর্ঘ্য। তো এই হচ্ছে ভেক্টর অ্যাডিশনস আর বলা যেতে পারে ভেক্টরসের বিভাজন। তো এই দুটো জিনিস মাথায় রাখতে হবে এই সেকশনসের নিউমেরিক্যালসগুলো করার জন্য। এবারে আমরা আসবো নিউমেরিক্যাল সেকশনে। তার আগে অনেকক্ষণ হয়ে গেছে, ক্যামেরাটা বন্ধ হয়ে যায় না তো। তো এবারে আমরা আসবো কি, নিউমেরিক্যাল সেকশনে। তো নিউমেরিক্যাল সেকশনটা একদম ইজি থেকে আস্তে 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 কঠিনের দিকে যাব। তো প্রথমে কঠিন বলে কিছু না, অ্যাকচুয়ালি সবই কনসেপ্টের খেলা। কনসেপ্টটা যতটা ক্লিয়ার করতে পারবে সেই কারণের জন্য ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো আজকের আমরা কুলম্বস লয়ের পার্ট 1-এর সেকশনসের ভিডিওগুলো, পার্ট 1 সেকশনের নিউমেরিক্যালসগুলো করবো, একদম জেনারেল নিউমেরিক্যালস। নাম্বার 1,
সো জেনারেলি প্রথম অঙ্কটা আ পয়েন্ট চার্জ অফ +3 ইন্টু 10⁻⁻6 কুলম ইজ 12 সেন্টিমিটার ডিস্টেন্স ফ্রম অ্যানাদার পয়েন্ট চার্জ -1.500 ইন্টু 10⁻6 কুলম। তো এরকম দুটো পয়েন্ট চার্জ আছে এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্সও বলে দেওয়া আছে 12 সেন্টিমিটার। তো এক্ষেত্রে তাদের ফোর্সের ম্যাগনিটিউড আর ডাইরেকশনসটা ফাইন্ড করতে হবে। তো জেনারেলি একদম ইজি, করার চেষ্টা নিজে থেকে করা শুরু করে দাও, করো করো করো। সো Q1 Q2 Q1 ইজ ইকুয়াল টু কত? 3 পয়েন্ট প্লাস 3 পয়েন্ট। একটা জিনিস আমি এখানে বলি যে এক্ষেত্রে অ্যাট্রাকশন আর রিপালশনের জন্যই কিন্তু এই প্লাস মাইনাস, যেখানে আমরা ফোর্সটাকে ক্যালকুলেট করার জন্য সাইনটাকে ইউজ না করলেই হবে। সো কারণ এখানে তো অ্যালজেব্রার ইউজ হচ্ছে না, তাহলে +3.00 ইন্টু 10⁻⁻6 কুলম। আর এক্ষেত্রে কত হবে? 1.5 ইন্টু 10⁻⁻6 কুলম। ডিস্টেন্স কত দেওয়া আছে? ডিস্টেন্স দেওয়া আছে 12 সেন্টিমিটার। সো এটা Q1, এটা Q2, কত ডিস্টেন্সে দূরে আছে? 12 সেন্টিমিটার। তাহলে ফাইন্ড করতে বলেছে কি? ফোর্স। তাহলে ম্যাগনিটিউড অফ ফোর্স ইজ ইকুয়াল টু K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডিস্টেন্স কত, মানে R স্কোয়ার। এখন কোন ক্ষেত্রে নেওয়া হচ্ছে সেটা একটা বড় কথা, যে কোন ক্ষেত্রে নেওয়া হচ্ছে। আমি যদি Q1 এর রেসপেক্টে নিই তাহলে Q1 কোন দিকে যাবে? ঠিক আছে, টুয়ার্ডস দ্য Q2 অর অ্যাওয়ে দ্য Q1, এই অ্যাওয়ে ফ্রম Q2 কোনটা? তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো অপোজিট সাইন আছে। তাহলে Q1 কোন দিকে যাবে? অ্যাট্রাক্ট করবে, এটা তো অ্যাট্রাকশন ফোর্স। তাহলে Q1 এর ডাইরেকশন, এই ফোর্সটার ডাইরেকশন যদি আমরা Q1 এর রেসপেক্টে নিই তাহলে কোন দিক বরাবর হবে? টুয়ার্ডস হবে, টুয়ার্ডস অফ Q2, সেটা খেয়াল রাখতে হবে। সো যেহেতু এখানে সব কিছু SI ইউনিটসে দেওয়া আছে, তাহলে আমরা 12 সেন্টিমিটার, যেহেতু এখানে কুলম্বে দেওয়া আছে, তাহলে 12 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কি? কত মিটার? সো 12 ইন্টু 10⁻⁻2 মিটার। কে এর ভ্যালু 9 ইন্টু 10⁻9, 9 ইন্টু 10⁻9 ইন্টু দুটো চার্জ কত আছে? ওয়ান ইজ 3.00 ইন্টু 10⁻⁻6, অ্যানাদার ইজ 1.5 ইন্টু 10⁻⁻6 আর ডিভাইডেড বাই 12 ইন্টু 10⁻⁻2। তো এটাকে মিটারে কনভার্ট করলে যেটা অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু আসে সেটা প্রায়, এটা ক্যালকুলেট করে দেখবে। তো আমি আগেই ক্যালকুলেট করেছি, তো তার অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু 2.81 নিউটনের কাছাকাছি। তোমরা একবার নিজেরা করে দেখতে পারো, নিজের ক্যালকুলেশন স্টার্ট করাচ্ছি না। তো সেক্ষেত্রে এর ভ্যালু আসে এইরকম। ক্লিয়ার? নোট করে নাও। রাত তো অনেক হয়েছে, করতে থাকো নোট। ওকে, সেকেন্ড যেটা আছে, একটি পেন্ডুলাম এর ভর m, আধান নেগেটিভ q,
সাম্যাবস্থায় পেন্ডুলামটি উলম্বের সাথে 45 ডিগ্রি কোণ করে অবস্থান করে। সো পেন্ডুলামটি উলম্বের সাথে 45 ডিগ্রি কোণ করে অবস্থান করে এবং অপর একটি পিণ্ড ক্ষুদ্র পিণ্ড যার আধান প্লাস কিউ ইহাদের মধ্যবর্তী দূরত্ব ই। ইহাদের মধ্যবর্তী দূরত্ব এ এবং এম এর নিরিখে কিউ এর মান নির্ণয় করো। এম এবং জি এর নিরিখে সুতোর টান নির্ণয় করো। তাহলে একটি পেন্ডুলামের ভর এম, আধান মাইনাস কিউ, সাম্যাবস্থায় পেন্ডুলামের সাথে 45 ডিগ্রি কোণ করে অবস্থান করছে এবং অপর একটি ক্ষুদ্র পিণ্ড যার আধান প্লাস কিউ ইহার মধ্যবর্তী দূরত্ব এ, মানে ইহার থেকে এ দূরত্বে অবস্থান করছে। ঠিক আছে, তো আমি ড্রয়িংটা এঁকে দিচ্ছি, ক্যালকুলেশনসটা নিজে করার চেষ্টা করো। এটা হচ্ছে প্লাস কিউ আধান, একটা দড়ির সাথে ঝুলন্ত অবস্থায় আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে ভার্টিক্যালি। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। তো এই কন্ডিশনসে ফাইন্ড করতে বলেছে। এটা ইনসুলেটরের ওপর বসানো আছে, এটা ভার্টিক্যালস লাইন। তো এই হচ্ছে সিচুয়েশনস। এখানে নেগেটিভ কিউ আধান আছে, তো এখানে নেগেটিভ কিউ আধান আছে 45 ডিগ্রি সুতোর সাথে টান তৈরি করেছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে যাচ্ছে। কারণ ওকে কী করছে, যেহেতু এ পজিটিভ আধান আছে, এ নেগেটিভ আধান আছে, তাহলে ওকে অ্যাট্রাক্ট করছে, তাহলে ও ধীরে 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 ওর দিকে চলে আসছে। এটা একটা কি সাম্যাবস্থান, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কন্ডিশনস। ইকুইলিব্রিয়াম কন্ডিশনসে দেখা যাচ্ছে যে এই সিচুয়েশনস ক্রিয়েট হয়েছে। এখন নাম্বার 1 ফাইন্ড করতে বলেছে সুতোর টান, আর নাম্বার 2 হচ্ছে আধানের পরিমাণ। ভাবো ক্লিয়ার? তো করে দিই। তাহলে আমরা এই ড্রয়িং থেকেই করছি। এখানে কি বলতে চাইছে, তাহলে সুতোর টান, সুতো কোন দিক বরাবর টানবে? ঊর্ধ্বমুখী বরাবর টানবে। কারণ আমি যদি কোনো বল যদি ঝুলতে থাকে তাহলে সুতোয় কোন দিকে টান পড়ে? ওপরের দিক বরাবর পড়ে না। তাহলে সুতোর টান টি থাকে ওপরের দিক বরাবর, তাহলে টিকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করে দিচ্ছি। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে এটা কত হবে? অ্যাঙ্গেলস ফাইন্ড করো। তাহলে এক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কত হবে? একান্তর কোণ 45 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি টি কস 45 ডিগ্রি, আবার এদিকে হচ্ছে টি সাইন 45 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে টি সাইন 45 ডিগ্রি বরাবর আমরা দেখব যে এপারে কি আছে, ফোর্স আছে, কারণ এদিকে অ্যাট্রাকশন ফোর্স, তাহলে এদিকে টানছে কি? অর্থাৎ আমরা যদি এফবিটিটা দেখি তাহলে সুতোর টান কোন দিক বরাবর ছিল? আমরা একটু আগে কম্পোনেন্ট ভাগ করা শিখেছি। এটা যদি সুতো হয়ে যায়, সুতোর দৈর্ঘ্য এই দিক বরাবর টানছে, তাহলে একটা কম্পোনেন্ট কোন দিক বরাবর থাকে? এদিক। এটা যদি টি হয়ে থাকে তাহলে এদিকের কম্পোনেন্ট কত হবে, এদিকের কম্পোনেন্ট কত হবে? এটা 45 ডিগ্রি। তো টি কস 45 ডিগ্রি
টি সাইন 45 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এদিক বরাবর তো ওটা টানছে, কি টানছে? সুতোর টানের একটা কম্পোনেন্ট ওদিক বরাবর আছে। তাহলে এই দিক বরাবর কোন কম্পোনেন্ট আছে? এদিক বরাবর কম্পোনেন্ট না, সরাসরি ফোর্স কাজ করছে, এফ কাজ করছে। তাহলে এফ ইজ ইকুয়াল টু, নাম্বার 1 পয়েন্ট আমরা পাচ্ছি এফ ইজ ইকুয়াল টু টি সাইন 45 ডিগ্রি। আর নাম্বার 2 যেটা পাচ্ছি সেটা হচ্ছে নিচের দিকে কি কাজ করছে? এমজি। কারণ এক্ষেত্রে এই বলটার ক্ষেত্রে আমরা যদি অবজার্ভ করি, এই বলটার ক্ষেত্রে যার ভর আছে সে হচ্ছে এম। তাহলে সেটা কোথায় কাজ করছে? নিচের দিক বরাবর কাজ করছে। তাহলে সেটা কত? এমজি। তাহলে এমজি ইজ ইকুয়াল টু কত? এমজি ইজ ইকুয়াল টু টি কস 45 ডিগ্রি। তো ক্লিয়ার? এখান থেকে আমরা বার করে নিলেই হয়ে যাবে। সো টি কস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হয়? টি ইজ ইকুয়াল টু 1/√2 mg. So t is equal to √2 mg. ক্লিয়ার? সো টির ভ্যালু আমরা পেয়ে গেছি mg এর নিরিখে √2 ইন্টু mg। এরপর আমরা কী বার করব? এদিকে। তাহলে √2 f ইজ ইকুয়াল টু f বসিয়ে দিলাম। তাহলে এর ভ্যালু কত হবে? √2 ইন্টু mg ইন্টু সাইন থিটা, সাইন 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রি ভ্যালু 1/√2। সো √2 ক্যান্সেল। এফকে আমরা কীভাবে লিখতে পারি? চার্জের মাধ্যমে প্রেজেন্ট করতে বলেছে, কারণ এফ তো রাখতে বলে না। সো কে ইন্টু সিজিএস ইউনিট, 1 মিনিট, এটা আমি বলতে ভুলে গেছি যে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু সিজিএর ইউনিট ব্যবহার করতে বলা হয়েছিল। ওকে, সো Q1 Q2 দুটোই যেহেতু একই আছে, তাহলে Q1 আর Q2 চার্জ একই। সো Q1 Q2 যেহেতু একই, তাহলে Q mod of Q ডিভাইডেড বাই ডিস্টেন্স কত দেওয়া আছে? a স্কোয়ার ইজ ইকুয়াল টু mg। সো Q স্কোয়ার ইজ ইকুয়াল টু কী পাচ্ছি? a স্কোয়ার ইন্টু mg। সো Q ইজ ইকুয়াল টু a√mg। সো এই হচ্ছে ফাইনাল আনসার। ক্লিয়ার? তো ক্লিয়ার? তো এই হচ্ছে, মুছে দিই, নোট করে নাও। তো আমরা যেটা আজকের ক্লাসে করছি সেটা কিন্তু দুটো চার্জ নিয়ে যত ধরনের নিউমেরিক্যালস মোটামুটিভাবে হতে পারে তার কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। দুটো চার্জ নিয়ে, যেখানে কিন্তু 3টে 4টে 5টা 6টা এতগুলো চার্জের ক্ষেত্রেও ভেক্টরস ল অ্যাপ্লিকেবল এবং ফোর্সের নর্মাল অ্যাডিশনসই হবে। সেখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সগুলো এই ভেক্টরস অ্যাডিশনস মেনে চলবে। সেটা নিয়ে আমাদের নেক্সট ক্লাস আছে সুপারপজিশন। তোমাদের 3rd নাম্বার নিউমেরিক্যালস আজকে। Two balls carrying equal charges are suspended with a common point by strings of equal length each ball has mass of 3 gram. Each ball has the mass of 3 gram. Length of
each string is 13 centimeter in equilibrium condition, the separation between in equilibrium condition, the separation between two pith balls is 10 centimeter. Find the tension of string. Find the tension of string and also find the charge of each pith ball. ওকে, সো এখানে কি বলছে যে একটা ফিক্সড পয়েন্ট আছে, যে ফিক্সড পয়েন্টটা সাসপেন্ডেড করা হয়েছে, সেই ফিক্সড পয়েন্টের থেকে দুটো স্ট্রিং ঝুলছে, মানে দুটো স্ট্রিংয়ের লেন্থ ইকুয়াল আছে। লেন্থ কত? 30 সেন্টিমিটার লেন্থ দেওয়া আছে, দুটো স্ট্রিংয়েরই একই লেন্থ, ইকুয়াল লেন্থ 30 সেন্টিমিটার করে। এইরকম অবস্থায় তারা একটা সাম্য পেয়েছে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কন্ডিশনসে গিয়েছে। ইকুইলিব্রিয়াম কন্ডিশনসে যাওয়ার পরে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যেটা হয়েছে সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। ক্লিয়ার? তো এইরকম কন্ডিশনসে পিথ বল, অ্যাকচুয়ালি পিথ বল কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক বলা যেতে পারে যে খুব ভালো চার্জ ক্যারিয়ার্স হিসেবে কাজ করে। ছোটো ছোটো বল খুব স্মল সাইজের হয়, তো পয়েন্ট চার্জ হিসেবেই কনসিডার করা যায় এখানে, যেহেতু স্ট্রিং এবং দূরত্বটা অনেকটা বেশি আছে। স্ট্রিংয়ের দূরত্ব না, এদের দূরত্বটা অনেক বেশি আছে। স্ট্রিং যত লং হবে এবং যদি তাদের ফোর্স ভালো হয় তাহলে, এবং পিথ বলগুলো একটু আগে কী বলছিলাম, তাদের মধ্যে একটা ভালো দূরত্ব মেনটেন করতে পারে, কারণ তারা খুব ভালো চার্জ বহন করতে পারে। তো এরকম 10 সেন্টিমিটার ডিস্টেন্স দূরে আছে। তো কী ফাইন্ড করতে বলেছে? টেনশন ফাইন্ড করতে বলেছে, স্ট্রিংগুলো স্ট্রিংয়ের ওপর কতটা টান প্রয়োগ হবে, এবং ফাইন্ড করতে বলেছে কি যে তাদের মধ্যবর্তী আধান কত আছে। তো আমি ধরে নিলাম যেহেতু ইকুয়াল চার্জ বলেই দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কিউ চার্জ অ্যাসিউম করে নাও। সো নিজেরা করার চেষ্টা করো, ভাবো। ভাবো সব ঠিকঠাকই আছে, তাহলে আমি করে দিচ্ছি। তো এক্ষেত্রে আমি এই সিচুয়েশানে এখান থেকে আমি একটা মিড পয়েন্ট ক্রস করলাম, তাহলে এই বাহুটাকে যদি আমি সমদ্বিখণ্ডন করি, তাহলে এই বাহুটার, অর্থাৎ এখানে আমরা কী ধরনের ত্রিভুজ দেখতে পাচ্ছি? সমদ্বিবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছি, যার দুটো বাহু সমান আছে। তাহলে এই বাহুটার মান কত হবে? এই বাহুটার মান ন্যাচারালি 5 হয়ে যাবে। তাহলে হাইট কত হবে? হাইট কত হবে? এই হাইটটা যদি আমরা নাম না দিয়ে করি, এখানে নাম দিলে ABCD করে দেওয়া যায়, তো আমরা এখানে ন্যাচারালি এই বাহুটাকেই বলছি হাইট। তো এই বাহুটার মান কত হবে? তাহলে দেখো এটা একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা কি জানি? ভূমি আর অতিভুজের মান দেওয়া আছে। তাহলে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, 169 minus 25 is equal to 144 is equal to 12, so 12 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে এই সিচুয়েশনসটা হাইটটা কমপ্লিট করে নিলাম, মানে পেয়ে গেলাম। এর পরের সেকশনসে আমার কি জানতে চেয়েছে? টেনশন জানতে চেয়েছে। তাহলে টেনশন কোন দিক বরাবর কাজ করছে? আমরা একটা স্ট্রিংকে কনসিডার করছি, যেহেতু দুটো স্ট্রিংয়েতে একই পরিমাণ পিথ বল আছে এবং পিথ বলের চার্জ একই পরিমাণ আছে, তো আমরা একটা স্ট্রিংকে কনসিডার করছি। তাহলে সেক্ষেত্রে কত? প্রত্যেকটার মাসও দেওয়া আছে 3 গ্রামস করে। আমরা এদিক বরাবর যদি কনসিডার করি,
তাহলে mg নিচের দিক বরাবর কাজ করবে, কারণ গ্র্যাভিটি নিচের দিক বরাবর টানবে। উপরের দিক বরাবর কি টানবে? টেনশনের একটা কম্পোনেন্ট। টেনশনের কম্পোনেন্টকে কি করে ভার করব? তাহলে আমরা এটাকে অ্যাজিউম করছি থিটা, তাহলে এটা হবে থিটা, এটা থিটা হলে এটা থিটা। তাহলে এইটা যদি থিটা হয়ে থাকে তাহলে টেনশনের এদিকের কম্পোনেন্ট কত হবে? টি কস থিটা, আর এদিকের কম্পোনেন্ট টি সাইন থিটা। ফোর্স কোন দিক বরাবর অ্যাক্ট করছে? যেহেতু দুটো ইকুয়াল চার্জ আছে তাহলে ফোর্স দুজনকে কি করবে? রিপালস করবে, বিকর্ষিত করবে। যেহেতু একই পরিমাণ চার্জ আমরা জেনে গেছি পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে সেক্ষেত্রে এই চার্জ কোন দিকে মুভ করানোর চেষ্টা করবে? এই কিউকে এই ব্যাক সাইডে অর্থাৎ আমার লেফট সাইডের দিকে ঠেলার চেষ্টা করবে, যেখানে এই চার্জ ওই দিক বরাবর ঠেলার চেষ্টা করবে। তো ওটাকে তো আমরা কনসিডার করছি না, তাহলে এই দিকে আমরা কনসিডার করছি। সো এফ ইজ ইকুয়াল টু টি সাইন থিটা। তাহলে আমরা একটা ইকুয়েশনসে পেলাম এফ ইজ ইকুয়াল টু টি সাইন থিটা, আরেকটা ইকুয়েশনসে আমরা পেলাম টি কস থিটা ইজ ইকুয়াল টু এমজি। তাহলে এখানে আমার কি কি ভ্যালু দেওয়া আছে? এম এর ভ্যালু দেওয়া আছে, জি এর ভ্যালু দেওয়া আছে, কস থিটার ভ্যালু। থিটা কস থিটা, আমরা কস থিটাকে কীভাবে কনসিডার করব? থিটা আমার জানা আছে, তাহলে কস মানে কি? ভূমি বাই অতিভুজ। তো ভূমি আমরা কত পেয়েছি? 12/13, এভাবে কনসিডার করতে পারি। তাহলে টেনশন পেয়ে যাব টি ইজ ইকুয়াল টু এমজি ডিভাইডেড বাই কস থিটা। ক্লিয়ার? সো এমজির ভ্যালু কত? আচ্ছা, সব কিছুই সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার সব কিছুই সেন্টিমিটার আছে, তাহলে সেন্টিমিটারেই আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, সো 3 গ্রামস 980 ডাইন অনুপাতটা ক্যালকুলেট করলে কত কি দাঁড়াচ্ছে? cos theta is equal to base upon hypotenuse, ভূমি বাই অতিভুজ। ভূমি এখানে পেয়েছি 12 ডিভাইডেড বাই 13। সো এটাকে ক্যালকুলেট করে যা হবে 4 2 4 2 8 1 8 18 4 4 16 2 4 5 into 13 5 13 65 5 হাতে থাকে 6 4 13 52 52 6 58 8 হাতে থাকে 5 13 2 26 5 31। So tension is equal to 3185 dyne approximately না, এটা তো ক্যালকুলেট করে পেয়েছি, তাহলে এটাই ভ্যালু গিয়ে দাঁড়ালো টেনশনের। এখন সেকেন্ড পয়েন্টে আমরা কি দেখেছি যে ফোর্স ইজ ইকুয়াল টু এটার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। সো ফোর্স ইজ ইকুয়াল টু আমরা লিখেই ফেলতে পারি টি সাইন থিটা। সো এফ ইজ ইকুয়াল টু আমরা অলরেডি ভ্যালু পেয়ে গেছি 3185 ইন্টু সাইন থিটার কত ভ্যালু আসছে? সাইন থিটার রেসপেক্টে আমরা থিটা তো যে কোনো জায়গা থেকে জেনে গেছি, তাহলে লম্ব বাই অতিভুজ, সো 5 ডিভাইডেড বাই 13। তো আরও ভালো হতো এই অবস্থায় রেখে দিলে 5 ডিভাইডেড বাই 13। সো এটাকে ক্যালকুলেট করতে হবে 13। ও এখানে তো আমার করাই আছে, তাহলে ওপরে 13 আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি 245 ইন্টু 13। সো এটাকে কাটলে কত হয়ে যাবে? মানে এটাকে আমরা যদি বড় করে লিখি তাহলে 245 ইন্টু 13 ইন্টু 5/13। সো 13 ক্যান্সেল হয়ে যাবে, 245 ইন্টু 5। সো ক্যালকুলেট করলে 5 5 25। আচ্ছা, এখানে আমাদের কি দেওয়া ছিল? ফোর্স কি বার করতে বলেছিল? টেনশন অফ দ্য স্ট্রিং অলসো ফাইন্ড দ্য চার্জ। ওহো, ঠিক আছে, একই ব্যাপার। তাহলে আমরা ফোর্সটাকে ফাইন্ড করলেই চার্জটা ফাইন্ড করতে পারবো। সো 5 5
সো ফোর্স ইজ ইকুয়াল টু এত ডাইন। তাহলে আমরা এটাকে মুছে দিচ্ছি বা অপোজিটে এই সাইডটা মুছে দিচ্ছি, নোট করে নেবে পজ করে। তাহলে সেক্ষেত্রে আমরা ফোর্স পেয়ে গেছি। ফোর্সকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? কিউ মড অফ কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর আমাদের জানা আছে 1225, সো কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1225 ইন্টু আর মিনস 10 তার হোল স্কোয়ার। তো এটা কত স্কোয়ার? মেবি 35-এর স্কোয়ার হয় এইটা, ইন্টু 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার। সো কিউ ইজ ইকুয়াল টু 35 স্কোয়ার, স্কোয়ারগুলো উঠে যাবে কারণ সব কটা স্কোয়ার 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 ক্যান্সেল। সো 35 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 350, এত ESU। তাহলে এত পরিমাণ আমরা কি পেলাম? আধান। তো ক্লিয়ার? নোট করে নাও, মুছে দিই। ওকে, সো questions number 4. Two piths ball carrying equal charges are suspended from a common point by strings of equal length. Okay, the equilibrium separation between them is R. Now the strings are rigidly clamped at half of height, then what would be the equilibrium separation between the two balls now? তো এই অঙ্কটার কি এক্সপ্লেনেশন আছে? অঙ্কটাতে কি বলছে? এই নিউমেরিক্যালসটা বলছে যে একটা এই ড্রয়িংটা কীরকম হবে, একটা ফিক্সড পয়েন্টে দুটো পিথ বল ইকুয়াল লেন্থের স্ট্রিংয়ের সাথে ঝোলানো ছিল। এই রকম কন্ডিশনসে পিথ বল দুটো একে অপরের থেকে 8 ডিস্টেন্স দূরত্ব বজায় রাখছিল। এখন যদি আমি এই অংশটাকে
ক্লাম্পড করে এর অর্ধেক ডিস্টেন্স নিয়ে আসি, অর্থাৎ আমি এর অর্ধেক, অর্থাৎ এই যে ডিস্টেন্স, এই যে হাইটটা ছিল, এই হাইটের অর্ধেক জায়গা থেকে যদি চেপে ধরি, ঠিক তাহলে সিচুয়েশনটা কীরকম গিয়ে দাঁড়ায়, এইরকম স্ট্রাকচারে দেখতে লাগবে। অর্থাৎ আমি এর অর্ধেক থেকে, সুতো দুটো তো এই ঝুলছিল, এর অর্ধেক দুটোকে ধরে মুঠো মারলাম, মনে করো এই ক্লাম্পটার কথা বলছে। এইরকম অবস্থায় দুটো বলের সেপারেশনসটা কত গিয়ে দাঁড়াবে, তাহলে তখন ডিস্টেন্সটা হয়ে যাবে, যদি এটা আমার এ ডিস্টেন্স টোটালটা হয়ে থাকে তখন এই ডিস্টেন্সটা হবে a/2, যেখানে এই ডিস্টেন্সটা বলে দিয়েছে কত, এটা আমরা জানি না, নতুন ডিস্টেন্সটা ফাইন্ড করতে বলেছে, সো r' আমরা ধরে রাখছি, এই টোটাল ডিস্টেন্সটা r', তো প্রিভিয়াস ডিস্টেন্স আমার r বলে দিয়েছে। এই হচ্ছে অঙ্কটা জেনারেল ফরমেশনস। তো আমরা দুটো কেস অলরেডি ড্র করে নিয়েছি, এটা কেস 1, এটা কেস 2। ওকে, সো এই দুটো কেস থেকে আমাকে বার করতে হবে কি কি পয়েন্টস গিভেন দেওয়া আছে, এখানে দেওয়া আছে আর কিছুই পয়েন্টস দেওয়া নেই, তো নতুন সেপারেশনসটা কত হবে সব কিছুটাই অ্যাজিউম করে নিতে হবে। NEET 2013-এ এসেছিল অঙ্কটা, সো ভাবো ভাবো ভাবো, ক্লিয়ার? তাহলে আমি বলে দিই। তো সেক্ষেত্রে দেখো, প্রথমে অ্যাজিউম করো যে এটা এখানে থিটা অ্যাঙ্গেল প্রেজেন্ট করেছিল, এরপরে এটা আলফা অ্যাঙ্গেল প্রেজেন্ট করেছে, ফার্স্ট অ্যাজিউমিং। তো এখানে থিটা ছিল, এখানে আলফা তৈরি করেছে, এটার ডিস্টেন্স r ছিল, এখানে r' ডিস্টেন্স অলরেডি আমি লিখিয়ে দিয়েছি। এখন দেখো আমি এই স্ট্রিংয়ের সাথে পারপেন্ডিকুলার ড্র করব, অর্থাৎ আমি এই স্ট্রিংটার সাথে একটা পারপেন্ডিকুলার, আমি একটু আগেই বলেছি এই ক্লাসে যে আমরা যে কোনো কম্পোনেন্টকে ডিভাইড করতে পারি যে কোনো দুটো, আমাদের কনভিনিয়েন্ট ওয়াইজ। তাহলে আমরা সেক্ষেত্রে এই স্ট্রিংটাকে, এই স্ট্রিংয়ের টেনশনস এই বরাবর কাজ করছিল, তো এটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করে দিলাম। mg কোথায় ওয়ার্ক করছে, নিচের দিক বরাবর, আর এই পিত বলটার ওপরে যে ফোর্স, ইলেকট্রিক্যাল ফোর্স ওয়ার্ক করছে সেটা কোন ডাইরেকশনস বরাবর, এই ডাইরেকশনস বরাবর, দূরের দিকে ঠেলছে, তাহলে এফই এই ডাইরেকশনস বরাবর ওয়ার্ক করছে। এটা থিটা হলে এটাকে যদি আমরা বড় করি তাহলে সেক্ষেত্রে কী পাবো, থিটা। তাহলে এটা থিটা হলে অনুরূপ কোণ, এটাও থিটা। তাহলে এইটা তো পুরোটা পারপেন্ডিকুলার, এর সাথে এই স্ট্রিংটার সাথে পারপেন্ডিকুলার আছে, যেহেতু আমি বললাম এই স্ট্রিংয়ের সাথে পারপেন্ডিকুলার, তাহলে এই স্ট্রিংটার সাথে এই লাইন্সটা পারপেন্ডিকুলার। তাহলে এটা যদি থিটা হয়, টোটালটা কত, পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি, তাহলে এইটা যদি থিটা হয় এটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক সিমিলারলিভাবে আমরা যদি এই পোর্শনসটা দেখি তাহলে এইটা কত হয়ে দাঁড়াবে, 90 ডিগ্রি মাইনাস থিটা, যেহেতু এটাও তো পারপেন্ডিকুলার, এই লাইন দুটোও তো পারপেন্ডিকুলার, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা গিয়ে কত দাঁড়াবে, ক্লিয়ারলি থিটা। তো আমরা এই এফির কম্পোনেন্ট এদিকে যদি নিই তাহলে কি পাচ্ছি, FE cos থিটা, এদিকে mgর কম্পোনেন্ট নিলে কি পাচ্ছি, mg cos কত, 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি mg sin থিটা। তো আমরা এই কম্পোনেন্টগুলো পাচ্ছি, তাহলে এখানে আমরা একটা ব্যালেন্স করি কেস 1 এর ক্ষেত্রে, FE cos থিটা ইজ ইকুয়াল টু mg sin থিটা, ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি যে FE/mg ইজ ইকুয়াল টু tan থিটা। সিমিলারলি আমরা এদিকে যদি ঘটনাটা ঘটাই, এর কম্পোনেন্টের সাথে আমরা যদি ডিভাইড করি তাহলে সেক্ষেত্রে এখানে mg তো একই ছিল, তাহলে এটা কি হবে, mg, এখানে আলফা ছিল, আলফা, তাহলে mg sin আলফা, নতুন ফোর্স কত হবে, আমরা একটা ধরে নিলাম FE প্রাইম, তাহলে FE প্রাইম cos আলফা, তাহলে FE প্রাইম cos আলফা ইজ ইকুয়াল টু mg sin আলফা, দ্যাটস মিন FE প্রাইম ইজ ইকুয়াল টু, FE প্রাইম ডিভাইডেড বাই mg ইজ ইকুয়াল টু tan আলফা, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের কন্ডিশনসটা আমরা নোট করে ফেলেছি। তাহলে এটা আমরা 1 নম্বর ইকুয়েশনস পেয়েছি, এটা আমরা 2 নম্বর ইকুয়েশনস পেয়েছি। এই ইকুয়েশনসগুলোকে যদি আমরা এইভাবে লিখি যে FE বাই tan থিটা ইজ ইকুয়াল টু mg, আর এটাও যদি আমরা লিখি FE প্রাইম ডিভাইডেড বাই tan আলফা ইজ ইকুয়াল টু mg, সো বোথ mg ইজ ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি যে এইটা ইজ ইকুয়াল টু এইটা, কারণ FE
ডিভাইডেড বাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু এফি প্রাইম ডিভাইডেড বাই ট্যান আলফা। তাহলে আমরা এখানে কোথায় লিখি তাহলে ওপরের অংশটা মুছে দিই। মনে হচ্ছে সেপারেট ভিডিও করতে হবে, কারণ এতটা লং টানা যাচ্ছে না। সো এফি ট্যান থিটা ইজ ইকুয়াল টু এফি প্রাইম ট্যান আলফা। এখন আমরা ট্যান থিটা আর ট্যান আলফার ভ্যালু কী করে ক্যালকুলেট করব? থিটা আমার এখানে, সো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে? থিটা যদি আমার এটা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। সো লম্ব কত? আর বাই টু ডিভাইডেড বাই এ। সো আর বাই টু ডিভাইডেড বাই এ। আর এর ক্ষেত্রে কত আসছে? এর ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসছে? ট্যান আলফা ইজ ইকুয়াল টু লম্ব আসছে আর প্রাইম বাই টু ডিভাইডেড বাই এ বাই টু। টু টু ক্যান্সেল, আর প্রাইম বাই এ। তো ক্লিয়ার? তো আমরা এখানে এবারে পয়েন্টগুলো বসাবো। তাহলে এফির ভ্যালু আমরা কি করে ক্যালকুলেট করতে পারি? এফিকে আমরা জেনারেলিভাবে কীভাবে প্রেজেন্ট করতে পারি? যেহেতু দুজনের ইকুয়াল চার্জ বলে দিয়েছে, সো কিউ বাই আর স্কোয়ার কে ডিভাইডেড বাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কত পেয়েছি? আর বাই টু এ। ক্লিয়ার? সিমিলারলি ওদিক থেকে আমরা পাচ্ছি কে কিউ ডিস্টেন্স কত আছে? আর প্রাইম তার স্কোয়ার ডিভাইডেড বাই আর প্রাইম বাই এ। সো এবার আমাদের এটাকে ব্যালেন্স করলেই হয়ে যাবে। তো এটাকে আমরা ঘুরিয়ে লিখলে কি পাচ্ছি? কে কিউ মোড অফ কিউ divided by r cube into 2a is equal to k mod of q দেখা যাচ্ছে তো, divided by r prime এর cube into a। তো q mod of q কেটে যাচ্ছে, কে কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি? 2 বাই আর কিউব ইজ ইকুয়াল টু আর প্রাইম কিউব বাই 1 বাই আর প্রাইমের কিউব। সো আর প্রাইম কিউব ইজ ইকুয়াল টু আর কিউব বাই 2। সো আর প্রাইম নতুন যে ডিস্টেন্সটা সেটাকে আমরা আর প্রাইম ধরেছিলাম। সো আর প্রাইম ইকুয়াল টু আর বাই 2-এর তৃতীয়তম মূল স্কোয়ার রুট কততম? তৃতীয়তম। তাহলে 2-এর তৃতীয়তম মূল। তো এই হচ্ছে আজকের ক্লাস, এই পর্যন্তই রাখবো। দেখি একবার দেখতে হবে যে ক্যামেরার কন্ডিশনস কত দূর গিয়েছে, মোবাইলের ক্যামেরা। ওকে, নোট করে নিও পজ করে। সরি, নেক্সট অঙ্কটা এই ক্লাসে আর অ্যাটেন্ড করতে পারছি না। তার কারণ হচ্ছে যতটা ক্যাপাবিলিটি ছিল প্রায় স্টোরেজ শেষ হয়ে উঠেছে। তো এটা আপডেট না করা পর্যন্ত মোবাইলেতে এটা কমপ্লিট করা যাবে না। সো সরি ফর ইন্টারাপ্ট, আরও একটা অঙ্ক বাকি ছিল। তো চেষ্টা করব যে নেক্সট ক্লাসের সাথে ওটা জুড়ে দেওয়ার, অথবা ওটা অন্য কোনোভাবে দেখানোর চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। আই হোপ